প্রিয় লিসেনার, আজকের এই এপিসোডে আপনাদের জন্য তুলে ধরা হয়েছে গ্রাম বাংলায় ঘটে যাওয়া একটি ভয়ানক, রহস্যময় ও বাস্তব ঘটনা। কিছু কিছু ঘটনা আমাদের বিশ্বাসকেও হার মানায়। আমি বোরহান মিয়া। আমার বাড়ি বর্ডারের কাছে একটি বাজার আছে। আমি গত ৩৬ বছর ধরে এই বাজার পাহারার চাকরি করি। একদিন রাতের বেলা আমি রোজ দিনকার মতন বাজার পাহারা দিচ্ছিলাম। দিন ছিল পঞ্চমী। আকাশে একটা সুন্দর চাঁদ ভাসছিল। আমার স্পষ্ট মনে আছে আকাশে কোনো মেঘ ছিল না। আমি সিগারেট জ্বালিয়ে আকাশে চাঁদের দিকে তাকিয়ে গুনগুন করছিলাম। বাজারের আশেপাশে তেমন একটা বসতিও নেই। পাহাড়ি এলাকা, বাজার শেষ হলেই সবকিছু নির্জন হয়ে পড়ে। আগে শরফ মিয়া নামে একজন লোক ছিল, যে কিনা সারাদিন চা বিক্রি করে রাতে চায়ের দোকানে ঘুমাতো। লোকটা মরে গেছে প্রায় ১ বছর। হঠাৎ শরফ মিয়ার কথা মনে পড়ায় কেমন যেন ভয় ভয় করতে লাগলো। কানের কাছে টুংটুং করে শরফ মিয়ার চা বানানোর সব মনে হয় শুনতে পাচ্ছি। মনে হলো যেন অদৃশ্য শরফ মিয়া তখনও তার চায়ের দোকানে চা বানিয়ে যাচ্ছেন যন্ত্রের মতন। আমি শরফ মিয়ার কথা ভুলতে গলা ছেড়ে গান ধরলাম। এমন সময় দেখলাম শরফ মিয়ার চায়ের ভাঙা দোকানে কে যেন গুটি সুটি মেরে বসে আছে। আমি চাঁদের জ্যোৎস্নায় আলো সেখানে পৌঁছায় না। জায়গাটার কাছেই বড় একটা বট গাছ আছে। জায়গাটা বট গাছের ছায়া এসে পড়েছে। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, কে এখানে, কে তুমি? একটা শ্যামলা রঙের মলিন মেয়ে মুখ তুলে তাকালো আমার দিকে। মেয়েটার ভেতর কোনো আকর্ষণ নেই। সাধারণ একটা মেয়ে, অতি সাধারণ এবং শ্যামলা। মেয়েটা ভাঙা গলায় আমাকে বলল যে আমি কে? বলল যে আমি নীলুফার। বয়স ১৭, বাড়ি শান্তিপুর। আমি ক্লাস 9-এর ছাত্রী। আমার বাবা নুরুল ইসলাম, পেশায় মাস্টার। মেয়েটার একসাথে কথা বলায় আমি যতটা না অবাক হলাম, তার চেয়ে বেশি অবাক হলাম এটা শুনে যে সে নুরুল মাস্টারের মেয়ে। নুরুল মাস্টার অত্র অঞ্চলের একজন বিশিষ্ট ব্যক্তি। তার বাড়ি সবাই পর্দা করে, তাই তার মেয়েকে সেজন্য আমাদের দেখা হয়নি। আমি কোমল গলায় বললাম যে আপনি এখানে কি করছেন আপা? আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি, এখন বাড়ি ফেরার পথ খুঁজে পাচ্ছি না। এমন শরফ মিয়ার গলার আওয়াজ শুনতে পেলাম। শরফ মিয়া, গলার আওয়াজ, এই চায় গরম। আমি ঝট করে পেছনে তাকালাম, কিন্তু না, কেউ নেই। আমি সম্ভবত ভুল শুনেছি। আমার কাছে কেমন নেশা নেশা লাগছিল সবকিছু। আমি মেয়েটির দিকে হাত বাড়িয়ে বললাম যে এসো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। মেয়েটি আমার হাত শক্ত করে ধরতেই আমার সমস্ত শরীর যেন শীতল হয়ে গেল। কি শীতল মেয়েটার হাত! একটু আগে যে মেয়েটাকে আপা বলে সম্বোধন করছি, আমি সে মেয়েটার প্রতি কেমন যেন মায়া জন্মে গেল। আমি মেয়েটাকে পথ দেখিয়ে হাঁটতে লাগলাম। একসময় বাজার পেছনে ফেলে মাঠের ভেতর দিয়ে হাঁটতে লাগলাম। আমার মনে হলো পুরো বাজার ভর্তি যেন মানুষে। দূর থেকে আমি ভরা বাজারের আওয়াজ শুনতে পেলাম। মানুষে যেন বাজার গম গম করছে। এই মধ্যরাতে আমি মেয়েটার হাত ধরে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে একসময় নদীর পাড়ে চলে আসলাম। নৌকা করে নদী পার হতে হবে, তারপর শান্তিপুর। আমি পেছনে ফিরে তাকালাম, কিন্তু মেয়েটা নেই। আশ্চর্য, মেয়েটা কেন নেই? ভূত না তো? আমার কেমন যেন ভয় ভয় করতে লাগলো। আমি দৌড় দিলাম। দৌড়তে দৌড়তে দেখলাম অনেক দূরে আগুন জ্বলছে। হিন্দুদের শ্মশান সম্ভবত। কিছু লোক দেখলাম। আমি ভাবলাম ওদের কাছে গেলে কিছুটা রক্ষা পাবো। এরা হিন্দু মানুষ, মরা পোড়ানোদের কাজ। আমরা বলি ডোম। আমি শ্মশানে গিয়ে লোকগুলোর পাশে যেতে দেখলাম এই লোকগুলোকে আমি চিনি। এরা সবাই শরফ মিয়া। সবার চেহারা এক, সবাই শরফ মিয়া। আমি আরো চমকে গেলাম যে সবগুলো শরফ মিয়া একত্রে মেয়েটা লাশ আগুনে পুড়াচ্ছে, যেটাকে হিন্দুরা চিতা বলে। আমি মেয়েটির দিকে তাকাতেই মেয়েটা আগুন গলে যাওয়া মুখ, বিভৎস ভাবে আমার দিকে তাকিয়ে চোখ মেলে তাকালো। আমি চিৎকার দিয়ে জ্ঞান হারালাম। এরপর আমি জ্ঞান ফেরার পরে হাসপাতালে নিজেকে খুঁজে পেলাম। আমি প্রায় 3 দিনের মতো জ্ঞান হারানো অবস্থায় ছিলাম। এরপর কবিরাজ আমাকে তাবিজ কবজ দেন, আর খোঁজ নিয়ে জানতে পারি যে শান্তিপুরে নুরুল মাস্টারের মেয়ে, শান্তিপুর অর্থাৎ যে গ্রামটার কথা বলা হচ্ছিল, শান্তিপুরে নুরুল মাস্টারের মেয়ে নীলুফার এক হিন্দু ছেলেকে ভালোবাসত। পরিবার সেই ভালোবাসা মেনে নেয়নি, তাই নীলুফার নিজের গায়ে কেরোসিন ঢেলে পুড়ে মরেছিল। আর শরফ মিয়াকে সেই কেরোসিন তেল মিথ্যা বলে কিনিয়েছিল নীলুফার। অর্থাৎ সেই কেরোসিন তেলটা শরফ মিয়ার কাছ থেকে কেনা হয়েছিল। হয়তো এটা আমার একটা মনের বিভ্রান্তি, তবু আপনাদের সবার সাথে শেয়ার করতে ভীষণ ইচ্ছে করছে। তখন আমি অনেক ছোট, 4র্থ শ্রেণীতে পড়ি। মুক্তাগাছা রাজবাড়ির পাশেই একটা বাসায় আমরা থাকতাম।
আমাদের বাসায় যিনি কাজ করতেন তার একটা ছোট মেয়ে ছিল। সে মেয়েটাই ছিল আমার প্রতিদিনের খেলার মূল সঙ্গী। এবারে মূল ঘটনায় আসি। একদিন স্কুল শেষে বাসায় আসার পরে বরাবরের মতোই আমি হাত মুখ ধুয়ে বাইরে বের হয়েছি খেলা করতে। সাথে আমার সঙ্গিনী অর্থাৎ বাসার সেই গৃহস্থলীর মেয়েটি। বাসার সামনে বড়সড় একটা মাঠ রয়েছে যেখানে এলাকার অন্য সব বাচ্চারাও খেলা করত। মাঝে মাঝে তাদের সাথে মিলেমিশে খেলতাম আমরা। সেদিন হঠাৎ 22-23 বয়সী একটা মেয়ে আমাকে ডাকলো সেই রাজবাড়ির গেটের সামনে থেকেই। আমি এলাকায় পরিচিত ছিলাম আমার বাবার জন্য। সেখানে সবাই আমাকে আমার সাথে স্নেহের সহিত কথা বলতো। তাই ওনার ডাকে সাড়া দেওয়াটা খুব বেশি অস্বাভাবিক ছিল না আমার জন্য। ওনার কাছে যেতেই উনি একটু এগিয়ে এসে আমার নাম জিজ্ঞেস করলেন। নাম বলার পর জিজ্ঞেস করলেন কই থাকি, বাড়িতে কে কে থাকে। সব মোটামুটি উত্তর দেওয়ার পরে উনি বললেন যে উনি এখানে নতুন এসেছেন আর রাজবাড়িটা একটু ঘুরে ফিরে দেখতে চান। সম্পূর্ণ কথোপকথন আমার মনে নেই, তবে ওনার ব্যবহার আমার খুব ভালো লাগে। আমি রাজি হয়ে যাই ওনাকে রাজবাড়িটা ঘুরে দেখানোর জন্য। রাজবাড়িটা অনেক পুরনো, বেশ কয়েকটি স্বতন্ত্র ভবন নিয়ে এখন এটা টিকে আছে। প্রথম ফটকটাই বেশি আকর্ষণীয়। তার দুপাশে রাজবাড়ির কেয়ারটেকার ওনার ফ্যামিলি সহ থাকতেন। সে ফ্যামিলির সবাই আবার আমাকে খুব ভালো করে চিনতেন এবং ভালোবাসতেন। ঢোকবার মুখেই ওনার স্ত্রী আমাকে জিজ্ঞেস করলেন, অর্থাৎ সেই রাজবাড়ির কেয়ারটেকারের স্ত্রী জিজ্ঞেস করলেন যে কেমন আছি, আমার আম্মি ভালো আছে কিনা ইত্যাদি। আমি অল্প কথায় উত্তর দিয়ে ভেতরে ঢুকে যাই। কেয়ারটেকারের স্ত্রী আমাদের বেশি ভেতরে যেতে মানা করেন। আমি মানা পূর্বে অনেকবার শুনেছি, তাই গ্রাহ্য করলাম না। সেই মহিলাকে পুরো রাজবাড়ি ঘুরে ঘুরে দেখাই। মহিলা অর্থাৎ 22-23 বছর বয়সী যে একজন মেয়ের কথা বলছিলেন। সিন্দুক, কুয়ো, মন্দির, ফাঁসি ঘর, শোনা কথা, ঘটনার সত্যতা জানেন না। অর্থাৎ ফাঁসি ঘর যে ছিল, সিন্দুক ছিল, মন্দির ছিল, সেগুলো তেমনটা স্পষ্ট নয় যেহেতু অনেকদিন আগে রাজবাড়ি এটি। নর্তকীর ঘর, বলরুম ইত্যাদি অনেক সুন্দর জায়গা ছিল এগুলো। কিন্তু ওই মেয়েটির তেমন একটা উচ্ছ্বাস দেখলাম না। অর্থাৎ যে মেয়েটি দাঁড়িয়েছিল পর্যটক হিসেবে, সেই মেয়েটির তেমন কোনো উচ্ছ্বাস দেখা যাচ্ছিল না। কেমন যেন একটা নির্লিপ্ত ভাব রয়েছে। আমাদের সাথে চলছে কিন্তু আমাদের কথা শুনছে বলে মনে হচ্ছিল না। অবশ্যই এইসব নিয়ে মাথা ঘামানোর মতো বয়স তখন ছিল না। উল্টো নিজের বিদ্যা জাহির করার জন্য কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ তিনি বলে উঠলেন, উপরের দিকে উঠবেন। ওটা একদম সীমানার শেষ দিকের বিল্ডিং ছিল এবং ওই বিল্ডিং এর ভেতরের দিকের অংশ ধসে গিয়ে বিল্ডিংটা মারাত্মক একটা নড়বড়ে অবস্থায় গিয়েছিল। কিন্তু একজন মেহমান যখন যেতে চাচ্ছেন, তাই আপত্তি করলাম না, বরঞ্চ আরো উৎসাহের সহিত আরো উৎসাহ নিয়ে আসলে দেখাতে নিয়ে চললাম। হঠাৎ দেখি কেয়ারটেকার চাচু আমাদের দিকে নিচ থেকে ডাকছেন, আরে মারা, তোমরা এখানে কেন? নামো, জলদি নামো। এই বলে তিনি নিজেই উপরে উঠে এলেন এবং আমাদেরকে কোলে করে এবং আমার সঙ্গিনীকে, অর্থাৎ ছোট যেই সঙ্গিনী বাড়ির থেকে এসেছিল, তাকে হাত ধরে নামিয়ে নিয়ে আসলেন। আমরা দুজনই খুব ভয় পাচ্ছিলাম। তিনি যদি এই কথা আব্বুকে বলে দেন, সেজন্য ভয়টা ছিল। ওই মেয়েটার দিকে তখন আর আমাদের কোনো দৃষ্টি ছিল না। নিজের ব্যাপার নিয়ে বেশি ভাবছিলাম। গেটের সামনে এসে কেয়ারটেকার চাচু ওনার স্ত্রীকে ধমক দিতে লাগলেন এবং বলতে লাগলেন যে এরা ভেতরে গেল কিভাবে। গিয়ে একবার ভাঙা ছাদে উঠেছে, যদি সেখান থেকে পড়ে যেত তাহলে কি হতো। এবার আমার দিকে ফিরে বললেন, তুমি যদি পড়ে যেতে তাহলে কি হতো বলো, তোমার আব্বাকে আমি কি বলতাম। আর কখনো এত ভেতরে যেও না, কেমন, জায়গাটা ভালো না। এরপর তিনি আমাকে বাসায় নামিয়ে দিয়ে গেলেন। আমি কিছুক্ষণ অপেক্ষা করে এক ছুটে মাঠে চলে গেলাম, যেন আমিও কিছু বুঝতে না পারে। ছোট ছিলাম তো ব্যাপারগুলো ভুলে গেলাম খুব দ্রুত। কিন্তু এখন এই বয়সে এসে কিছু ব্যাপার আমার ভীষণ গোলমেলে লাগে। সে ব্যাপারগুলোই আমি একটু বলতে চাচ্ছি। মেয়েটাকে আমি আগে কখনো দেখিনি, অর্থাৎ সেই রাজবাড়ির গেটে যে মেয়েটার সাথে দেখা হয়েছিল, যাকে ঘুরিয়ে দেখাচ্ছিল, তাকে আগে কখনো দেখেনি। তার হাতে কোনো কিছু ছিল না, মানে কোনো ব্যাগ বা এই জাতীয় কিছু ছিল না। যেহেতু তিনি নিজেকে টুরিস্ট বা পর্যটক বলে দাবি করছিলেন, তার হাতে কোনো কিছু আসবাব, কোনো ব্যাগ থাকার কথা ছিল এবং তার সাথে অবশ্যই কোনো সঙ্গীও ছিল না। ঢোকার পথে কেয়ারটেকার চাচুর স্ত্রী শুধু আমার সঙ্গে আর আমার সঙ্গীর সাথে কথা বলেছিলেন। ওই মেয়েটিকে তিনি কিছু বলেন। অর্থাৎ প্রথম যারা তখন ওই মেয়েটির ডাকে সাড়া দিয়ে তাকে রাজবাড়িটা ঘুরে দেখানোর কথা বলছিলেন, তখন কেয়ারটেকার স্ত্রীর সাথে যখন দেখা হয়, তিনি কিন্তু শুধু তাকেই জিজ্ঞেস করেছিলেন বড় মেয়েটির ব্যাপারে, কিন্তু কোনো কিছু জিজ্ঞেস করেননি, তাকে দেখেননি একরকম।
তো স্বাভাবিকভাবেই এই অবস্থায় একজন বড় মানুষকে পাশে থাকলে তার সাথে কথা বলাটাই যৌক্তিক। অবশ্যই আমি যেটা বললাম যে তিনি যদি তাকে দেখতেন, অর্থাৎ কেয়ারটেকের স্ত্রী, তাহলে অবশ্যই তাকেই প্রশ্নগুলো করতেন। ভেতরে যাবার পরে মেয়েটা আমাদের কথায় খুব একটা জবাব দিচ্ছিল না, কিন্তু আফসোসের ব্যাপার যে তার মতিগতি আমি খুব ভালোভাবে তখন লক্ষ্য করিনি। যখন কেয়ারটেকার চাচু আমাদেরকে বকা দিচ্ছিলেন, তিনি ওই মেয়েটার দিকে ভ্রুক্ষেপ করেননি। কিন্তু এমন অবস্থায় অবশ্যই একটা বয়স্ক মানুষ কি প্রথম বকা দেওয়ার কথা? তার মানে কি চাচু ওনাকে দেখতে পাচ্ছিলেন না? আমি নিজেও ওনাকে এরপর আর দেখিনি। আমি জানি না এর পেছনে কি ঘটনা লুকিয়ে আছে, তবে আমার সেই সঙ্গীটি এই ঘটনার কিছুদিন পরে ভীষণ জ্বরে আক্রান্ত হয়। 11 দিনের মাথায় সে মারা যায়। মারা যাওয়ার আগে সে কিছু একটা দেখতে পেত এবং সে বলেছিল সে ভয় পেয়েছে, মারাত্মক রকমের ভয়, এবং সেই ভয় নিয়ে 11 দিন পরে মারা যায়। অর্থাৎ তার বাসায় যে কাজের মানুষ যিনি ছিলেন, তার যে মেয়েটি ছিল, যাকে সে সঙ্গী হিসেবে পেয়েছিল, সেই মেয়েটি কিন্তু মারা গিয়েছিল এই ঘটনার পরপরই। যাই হোক, এই ছিল আমার ঘটনা। আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমার জেলা রাজবাড়ির। ঘটনাটি আমাকে দিয়েছে মাহিম নামের একটি ভাইয়া। ইতোমধ্যে সেই ভাইয়ার ভিডিও আপনারা দেখেছেন। আজকে যে ঘটনাটি আমি শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমি শোনার আগ পর্যন্ত আমার একটি ধারণা ছিল। ধারণাটি এমন ছিল যে জিন দেখার আগ্রহ বা জিন নিয়ে সাধনা করার আগ্রহ শুধু পুরুষ মানুষের মধ্যেই দেখা যায়, কিন্তু কোনো একটা টিনেজ মেয়ের মধ্যেও যে সেটা দেখা যেতে পারে, এটি আমার অজানা ছিল। মাহিমের এই ঘটনাটি শোনার পর আমার সেই ধারণাটি বদলে যায় এবং কি পরিণতি ঘটেছিল, কি কি ঘটনা ঘটেছিল তার সাথে, সেই বিষয়টি আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। প্রিয় লিসেনার্স, ঘটনাটির শুরুটা হয় 2019 সালে এবং যার সাথে ঘটেছে সেই আপুর নাম রেহানা। তার বাসা রাজবাড়ি এবং রাজবাড়ির বেড়াডাঙ্গা এলাকায়। রেহানা আপুরা ওনার পরিবারের সাথে তখন থাকতেন ফরিদপুরের অম্বিকাপুর এলাকার দিকে। যখন ওই এলাকায় থাকতেন তখন ওনার বাসার থেকে একটু দূরে বেশ কিছু পুরাতন ভাঙাচোরা কবর ছিল। কে বা কারা ওনাকে বলেছিল যে বিশেষ একটি দোয়া বা বিশেষ একটা তদবিরের কথা বলেছিল, যে এটা করে কাগজে লিখে যদি ভাঙা কবরের মধ্যে ফেলা যায়, 100 দিনের মাথায় জিনকে দেখা যায়। তো রেহানা আপুর জিন দেখার খুব আগ্রহ ছিল। উনি এই বিষয়টি একেবারে নিভৃতে কাউকে না জানিয়ে রেগুলার কাজটি করতে থাকেন। প্রতিদিন বিকালের পর এবং মাগরিবের আগে উনি কাগজে বিশেষ কিছু একটা লিখে প্রতিদিন একটি ভাঙা কবরের মধ্যে ফেলে দিয়ে আসতেন এবং ওনাকে নাকি বলা হয়েছিল 100 দিনের মাথায় ওনার এই সাধনা সিদ্ধি হবে এবং উনি জিন দেখতে পাবেন। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন করতে 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 যখন 95 দিন হয়ে যায়, এর মধ্যে উনি কিচ্ছু দেখেননি। 95 দিন পরে 96 দিন, যেটা মানে 96তম দিন, যখনই উনি কাগজটি ফেলেন তার মধ্যে, তখনই দেখেন প্রায় 7 থেকে 8 ফুট লম্বা বিশাল জুব্বা পরা সুদর্শন একটা মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে এবং বলছে, এই মেয়ে, তুমি এই কাজটি কেন করছো? কে বলেছে তোমাকে এই কাজ করতে? তুমি কি জানো না এই কাজটি ভয়াবহ বিপদের কারণ হতে পারে তোমার জন্য? আজকের পরে আর কখনো এই কাজটি করবা না। রেহানা আপু আসলে তাকে দেখে খুব যে বেশি অস্বাভাবিক রকমের কিছু মনে করেছেন বিষয়টা এমন নয়। তারপরও তিনি একটু ভয় পেয়েছেন, দ্রুত বাসায় চলে যান। এতে তিনি ভ্রুক্ষেপ করেন না। 97তম দিনের কাজও উনি করতে যান, সেটা করে ফেরেন। 98তম দিন, 99তম দিন, 100তম দিন ছিল শেষ। রেহানা আপু না কবরের কাছে যান। তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে। যখনই উনি ওই কাগজটি কবরের মধ্যে ফেলেছেন, সাথে সাথে উনি দেখতে পান কবরের পাশ থেকে একটি ভয়ঙ্কর কালো মেঘের মতো ধোঁয়া চারদিকে পাক খাচ্ছে, ঠিক যেমন সাইক্লোন হয় তেমন। এবং কালো ধোঁয়াটি আস্তে আস্তে একটা লোমশ প্রাণীর মতো রূপ লাভ করে। এর চোখ দুটি ছিল অনেক বড় বড় এবং ভয়ঙ্কর রকমের লাল টকটকে, এবং এই অবয়বটি তার দিকে তাকিয়েই বিকট শব্দে হেসে দেয়। রেহানা আপু প্রচন্ড ভয় পান। যদিও পাশে তখনও তো অতটা সন্ধ্যা হয় নাই, মাগরিবের আজান দেয়নি, অতটা অন্ধকারও হয়নি। দৌড়ে উনি বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পর
উনি বুঝতে পারেন উনি আসলে সত্যি সত্যি জিন দেখেছেন। ওনার 100তম সাধনা পূর্ণ হয় 100তম দিনে, জিন দেখার শখ ওনার পূর্ণ হয়। উনি ধারণা করেছিলেন ঘটনাটি হয়তো এখানেই শেষ, কারণ দেখেছেন শেষ হয়ে গেছে, আর হয়তো কিচ্ছু হবে না। কিন্তু কে জানতো যে ওনার জন্য কি ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। এই ঘটনার কয়েকদিন পর থেকেই রেহানা আপু অদ্ভুত কিছু জিনিস দেখতে পান। বিশেষ করে রাতের বেলা যখন বাসার থেকে বাইরে বের হন কোনো কারণে, কারণ উনি যখন অম্বিকাপুরে ছিলেন তখন বাসার বাইরে ওয়াশরুম ছিল, কোনো কারণে বাইরে যেতে হলে উনি ভয় পেতেন। কেননা বাইরে গিয়ে উনি চিৎকার চেঁচামেচি শুরু করতেন। উনি দেখতেন ওনাদের বাড়ির চারদিকে যে বেড়া রয়েছে, এই বেড়ার উপরে বিশাল একটি অবয়ব দাঁড়িয়ে আছে। তখন চিৎকার চেঁচামেচি করতেন, কখনো কখনো সেন্সলেস হয়ে যেতেন, বাড়ির থেকে লোক বের হয়ে আসতো। এই জন্য উনি যখনই রাতের বেলা বাইরে বের হতেন ওনার সাথে লোক বের হতো, ওনার আব্বা আম্মা বা ভাই বোন যেই থাকুক বের হতো সাথে। কিন্তু এভাবে কতদিন? একটা মানুষ তো সব এভাবে থাকতে পারে না। এর মধ্যে ঘটে আরেকটি ঘটনা। এক রাত্রে তার পাশের বাড়ির যে একটা ছেলে রয়েছে, মানে প্রতিবেশী, সেই বাড়িতে একটা ছেলে আছে, সে রাতের বেলা যখন বাসা থেকে বের হয়েছে ওয়াশরুমে যাওয়ার জন্য, সে ভয়ঙ্কর চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যায়। তখন সেই ছেলের বাবা মা এসে ধরাধরি করে তাকে ঘরে নিয়ে যায়, জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরানোর পরে জিজ্ঞেস করা হয় কি ব্যাপার, তুমি এরকম চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে গেলা কেন? কিছু দেখেছিলে, ভয় পেয়েছিলে? বলে হ্যাঁ, আমি দেখি আমাদের পাশের বাসার যেই বেড়া রয়েছে, আমরা এলাকায় বেড়া বলি, ওটা ওরকম দেয়াল ছিল না, বেড়াই ছিল। তো দেখছেন ওই ছেলেটা দেখছেন যে ওই বেড়ার উপরে লম্বা প্রায় 8-10 ফুট লম্বা সাদা জুব্বা পরা একটা লোক দাঁড়িয়ে আছে। তো এই দৃশ্য দেখে ওই ছেলেটি ভয় পেয়েছিল। তো বিষয়টি লোকজন স্বাভাবিকভাবেই নিয়েছিল, কারণ হচ্ছে যে হয়তোবা রাতের বেলা এরকম ভয় কেউ পেতেই পারে। এই জন্য পরিবার থেকে তাকে এমনি হালকা ঝাড়ফুঁক করে মোটামুটি স্বাভাবিক হয়ে যায় আর কি সবকিছু। এরকম ঘটনা যেহেতু রেহানা আপুর সাথে মাঝে মাঝে ঘটছিল, তো রেহানা আপুর পরিবার চিন্তা করে যে এখানে আর থাকা যাবে না, আমরা রাজবাড়ি চলে যাই। তো রাজবাড়িতে উনি চলে আসেন ওনার পরিবারের সাথে, সবাই এখানে চলে আসেন। ঘটনাটি কিন্তু খুব বেশি দিন আগের নয় লিসেনার্স, এটি কিন্তু এই যে 2019 সালের ঘটনা। 20 সালের মাঝামাঝির দিকে এই শুরুটা হয়েছিল আর কি। রাজবাড়ি আসার পরে আরো ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হন তারা। তার মধ্যে কয়েকটা ঘটনা আমি আপনাদেরকে বলি। ফার্স্ট যে ঘটনাটি তারা ফেস করেন, তো রেহানা আপু উনি রাতের বেলা মানে ওয়াশরুমে যাবেন। তো ওয়াশরুমে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছেন। বের হওয়ার পর ওনার পরিবারের লোকজন সাথেই গেছে, মানে ওনার বাবা সাথে গিয়েছে। যাওয়ার পরে তো উনি ওয়াশরুমে যাওয়ার পর দেখে আর কোনো সারা শব্দ নাই। 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা হয়ে গেছে, কোনো সারা শব্দ নেই। সবাই চিন্তিত হয়ে পড়ে, কি ব্যাপারে 1 ঘন্টা তো অনেক দীর্ঘ সময়। সবাই ডাকাডাকি করে, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ পাওয়া যায় না। ডিসিশন হয় দরজা ভেঙে ফেলা হবে, যেহেতু কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না, বিপদাবোধ হতে পারে। যখনই দরজা ভেঙে ফেলা হয় তখন দেখা যায় ভেতরে কেউ নাই, ওয়াশরুম শূন্য, অথচ ভেতর থেকে দরজা লাগানো। কোথায় গেলেন তিনি? অথচ সেটা কিন্তু একদম দেয়াল করা, ছাদ করা পাকা ওয়াশরুম, কোনোভাবেই বাইরে বের হওয়ার কোনো উপায় নাই। চারদিকে হই হই রই রই পড়ে গেল, গায়েব হয়ে গেছেন। যেহেতু ওনার আগের থেকেই সমস্যা ছিল, আশেপাশের আত্মীয় স্বজনরাও সেই বিষয়ে অবগত ছিলেন, সবাই খোঁজা শুরু করলেন। খুঁজে খুঁজে কোথাও পাওয়া যায় না। অবশেষে আমাদের বেড়াডাঙ্গা এলাকা থেকে বেশ দূরে একটি মানে ঝোপঝাড়ের মতো আছে একটা জায়গা, ওই জায়গাতে ওনাকে একজন বয়স্ক লোক পড়ে থাকতে দেখেন। তিনি কাছে গিয়ে দেখেন যে রেহানা আপুর গলা দিয়ে রক্ত পড়ছে এবং উনি গড়গড় আওয়াজ করছেন। তো উনি রেহানা আপুকে দেখে চিনে ফেলেন। সাথে সাথে রেহানা আপুর বাবাকে ফোন দেন। ফোন দেওয়ার পরে রেহানা আপুর বাবা এবং আরো লোকজন নিয়ে এসে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। তাকে যখন একটু সুস্থ করা হয়, তাকে জিজ্ঞেস করা হয় যে কি ব্যাপার, ওয়াশরুম থেকে তুমি কোথায় চলে গিয়েছিলে? সে কিছুই বলতে পারে না। সে বলে আমি ঢোকার সাথে সাথে আমার আর কোনো সেন্স নেই, পরে দেখি আমি ওই ঝোপের কাছে পড়ে আছি। তখন এই মুরব্বী আমাকে দেখতে পান এবং তোমাদেরকে খবর দেয়, তারপর তোমরা নিয়ে আসছো। এরপরে ঘটে আরেকটি ভয়ঙ্কর ঘটনা। সেটি হচ্ছে রেহানা আপু যখনই বাইরে যেতেন, তখনই সেই দিনের বেলা হোক রাতের বেলা হোক, তখনই সাথে কেউ না কেউ যেতেন। এটাই
বিভিন্ন লোকের নির্দেশনা ছিল, কারণ এই জন্য বিভিন্ন লোককে হুজুর, কবিরাজ, ওঝা তাদেরকে দেখিয়েছেন। তারা বলছেন যে সবাই বলেছেন উনি যেন একা কোথাও না যায়, 1 মিনিটের জন্য একা কোথাও ছাড়া যাবে না তাকে, তাহলে বিপদ হয়ে যাবে। উনি একজন স্যারের বাসায় প্রাইভেট পড়তেন, ওনার মা সাথে যেতেন, সারাক্ষণ বসে থাকতেন, আবার তাকে বাসায় নিয়ে আসতেন। তো এরকম ভালোই যাচ্ছিল, প্রথমে কোনো সমস্যা হচ্ছিল না। একদিন ওনার মায়ের বিশেষ কোনো একটা কাজ পড়ে যায়, খুব জরুরি একটা কাজ পড়ে যায়। তখন রেহানা আপুকে বলে যে তুমি একটু কষ্ট করে বাসায় একা একা চলে আসো, যেহেতু বাসার পাশেই ছিল একদম সেই স্যারের বাড়ি, বেশি দূরে না, তুমি চলে আসো। তখন রেহানা আপু বলেছে যে ঠিক আছে আমি চলে আসবো। আর রেহানা আপুর মাও চিন্তা করেছে যে তুই এতদিনে তেমন কিছু হয় নাই, এখন হয়তো বা সমস্যা নাই, আর এত এই সামান্য সময়ের জন্য কি হবে, দিনের বেলা কোনো সমস্যা হওয়ার কথা না। রেহানা আপু টিউশন শেষ করে বাসায় আসার পথে হঠাৎ করে ওনার মনে হয় উনি একটু দোকানে গিয়ে ওয়েফার কিনবেন। ওয়েফার নিশ্চয়ই চিনতে পেরেছেন, লম্বা লম্বা স্টিকের মতো এক ধরনের মিষ্টি খাবার, আমরা সবাই যেটা খুব পছন্দ করি। ওয়েফার কিনতে দোকানে গিয়েছেন উনি, ওয়েফার কিনে বাসায় আর উনি ফেরত আসেননি। দেরি হয়ে যাচ্ছিল যখন, তখন তার মা সেই স্যারের বাসায় যান। স্যার বলে ও তো অনেক আগে চলে গেছে। আচ্ছা, যখন বাসায় আসেনি তখন রেহানা আপুর আম্মা খুব চিন্তিত হয়ে পড়েন, কোথায় গেল, আবার কি বিপদ হলো। রেহানা আপুর মা তো পাগল হয়ে যান প্রায়, কোথায় হারিয়ে গেল। তখন ওই দোকানদার বলে যে ও তো আমার দোকান থেকে ওয়েফার কিনেছিল, তারপর তো বাড়ির দিকেই গেল। তখন রেহানা আপুর মা বুঝতে পারেন এবার কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। চারদিকে খোঁজ লাগানো হয়, কোথাও পাওয়া যাচ্ছে না, রাতে 1টা বেজে যায়, তাও ওনাকে পাওয়া যাচ্ছে না। অবশ্যই ডিসিশন নেওয়া হলো যেহেতু পাওয়া যাচ্ছে না, থানায় জিডি করা হবে। জিডি করার জন্য তার পরিবারের সদস্যরা যখন রাজবাড়ী সদর থানায় যাওয়ার জন্য উদ্যত হন, তখন হঠাৎ করে একজন অটোরিকশা চালক, বেড়াডাঙ্গা এলাকারই, তিনি এসে রেহানা আপুর বাসায় এসে খবর দেন যে রেহানাকে দেখা গেছে শিক্ষা অফিসের সামনে। কারণ আমাদের বেড়াডাঙ্গা এলাকাতেই মানে জেলা শিক্ষা অফিস আছে, একই জায়গায় জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস দুটো একই জায়গায়, ওইখানে সামনে তাকে দেখা গেছে। তখন রেহানা আপুর বাবা বলছে যে তুমি তাকে নিয়ে আসলে না কেন? তখন তিনি বলছেন যে আমি তাকে নিয়ে আসার চেষ্টা করেছিলাম, কিন্তু তার আচরণটা অস্বাভাবিক লেগেছিল, সে অটোতে ওঠে নাই, এই জন্য আমি দ্রুত আপনাদেরকে খবর দিয়ে গেলাম। তখন সবাই তাড়াতাড়ি সেখানে যায়, গিয়ে দেখে যে রেহানা আপু সেখানে আছেন, সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার, রেহানা আপুর পুরো শরীর ভরা রক্ত আর রক্ত, অথচ ওনার শরীরে কোথাও কোনো কাটা দাগ নেই, কিন্তু পুরো শরীর ভরা রক্ত এবং ভয়ঙ্কর রকমের দুর্গন্ধ তার শরীর দিয়ে। তাকে দ্রুত ফ্রেশ করানো হয়। ফ্রেশ করানোর পর তাকে জিজ্ঞাসা করা হয় কি ঘটেছিল। রেহানা আপু বলেন তিনি যখন ওয়েফার কিনে বাসার দিকে ফিরছিলেন, হঠাৎ করে একটি আলোর ঝলকানি উনি চোখে দেখতে পান, তারপরে উনি আর কিছুই দেখেননি। দীর্ঘক্ষণ তার কিছু মনে নাই, সেন্স ছিল না। যখন সেন্স ফেরে তখন দেখে যে একটি দ্বীপের উপরে উনি বসে আছেন, চতুর্দিকে শুধু রক্ত আর রক্ত, মনে হচ্ছে রক্তের সাগর, সেই সাগরের মাঝখানে ছোট্ট একটি দ্বীপ এবং চারদিকে রক্তের সাগর এবং ঢেউ খেলছে সেই রক্তের সাগরে। এবং সেই দ্বীপে তিনি একা নন, ছোট ছোট অনেকগুলো কুকুরের বাচ্চা রয়েছে, এবং কুকুরের বাচ্চা কিন্তু স্বাভাবিক কুকুরের বাচ্চার মতো নয়। এই কুকুরের বাচ্চার মাথাগুলো ছিল স্বাভাবিকের তুলনায় অনেক বড়, এবং দাঁতগুলো ছিল অনেক বড় বড় লম্বা, এবং চোখগুলো ছিল লাল লাল। তারা রেহানা আপুর চতুর্দিক থেকে আক্রমণ করার চেষ্টা করছিল, তার জামা ধরে কামড় দিয়ে টানছিল এবং চেষ্টা করছিল সেই রক্তের সমুদ্রের মধ্যে তাকে নামিয়ে নিতে। অনেকক্ষণ ধরে চেষ্টার পর যখন ওই কুকুরের বাচ্চাগুলো কোনো এক কারণে তাকে নিয়ে যেতে পারছিল না ওই সমুদ্রের মধ্যে, হঠাৎ করে রেহানা আপু চোখের সামনে আবারও একটা আলোর ঝলকানি দেখতে পান এবং তারপরে নিজেকে আবিষ্কার করেন জেলা শিক্ষা অফিসের সামনে। এরপর আরো ভালো ভালো কিছু তান্ত্রিক কবিরাজকে ডেকে নিয়ে আসা হয়। এরপরে বেশ দূর থেকে একজন খুব ভালো কবিরাজ আসেন, তিনি এসে একটি পরীক্ষা করেন। সেটি হচ্ছে একটি কাচের পাত্রের মধ্যে, একটি কাপের মতো একটি পাত্র, সেই পাত্রের মধ্যে একটি গাছের পাতা, শুকনা পাতা উনি পানির মধ্যে দেন। দেওয়ার কিছুক্ষণের মধ্যে ওই কাপের মধ্যে যেভাবে পানির পাক, যেভাবে পানিতে সাইক্লোন হলে যেরকম হয় আর কি, আমরা অনেক সময় নদীতে পানির পাক দেখি, কাপের মধ্যে ওরকম পানির পাক শুরু হয়ে গেছে এবং পানিটা আস্তে আস্তে কালো থেকে আরো ঘন কালো হয়ে যাচ্ছে এবং ওই পানির মধ্য থেকে এক ধরনের ধোঁয়া সবার সামনে বের হয়ে যায়। তখন ওই কবিরাজ বলে যে এর সাথে যে ভয়ঙ্কর একটা জিনিস লেগে গেছে, এ সহজে যাবে না।
তো রেহানাকে অনেক আগেই এই ভয়ঙ্কর জিনিসটা নিয়ে যেত, একটি শুভ শক্তি যেটি তাকে বারবার সেভ করছে, প্রত্যেকবার তাকে সেভ করে, নিতে গিয়েও নিতে পারে না, প্রতিমধ্যে রেখে তাকে চলে যায়। ওই একটা ভালো শক্তির কারণে এখনো সে বেঁচে আছে। প্রিয় লিসেনার্স, এই ভালো শক্তি হচ্ছে সেই শক্তিটা রেহানা আপু প্রায় 96তম দিনে যেই সাদা জুব্বা পরা একটি অবয়বকে দেখেছিলেন, যে এসে বলেছিল তুমি এই কাজটি করো না, এটি হচ্ছে সেটি। এবং রেহানা আপুরা যখন অম্বিকাপুর থাকতেন ফরিদপুরে, তার পাশের বাড়ির প্রতিবেশী সেই ছেলেটা রাতের বেলা যে সাদা যে অবয়বটা দেখেছিলেন সেটিও ছিল সেই ভালো শক্তি, কারণ এই ভালো শক্তিটা সবসময় রেহানা আপুকে সেভ করার চেষ্টা করত। কিন্তু তার বয়স ছিল অনেক কম, সে ছিল দুর্বল প্রকৃতির, কিন্তু ওই ভয়ঙ্কর কালো অশুভ শক্তিটা ছিল, তার বয়স অনেক বেশি ছিল এবং সে ছিল খুবই শক্তিশালী, যার কারণে শুভ শক্তি তার সাথে অতটা পেরে উঠতো না। কিন্তু না পেরে উঠলেও ওই শুভ শক্তির প্রচেষ্টায় রেহানা আপুর জীবন নাশ করতে পারেনি এবং তাকে সেই অচিন দেশেও নিয়ে যেতে পারেনি। কবিরাজরা বলেছে তাকে কখনোই একা ছাড়া যাবে না, এখনো পর্যন্ত তার সাথে এই ঘটনা ঘটে চলছে এবং তিনি কখনো বাসা থেকে একা বের হন না। যখনই বাসা থেকে বের হন বা কোথাও যান, সাথে সবসময় লোক থাকে। একজন হুজুর সেই অশুভ শক্তিকে হাজির করেছিল, তাকে বলেছিল তুমি এই মেয়ের পিছনে কেন লেগেছো, তুমি চলে যাও। তখন সেই অশুভ শক্তি বলেছিল আমি তো এই মেয়ের কাছে আসি নাই, সেই তো আমাকে ডেকে নিয়ে এসেছে, সে যেহেতু ডেকে নিয়ে এসেছে আমি আর যাব না। প্রিয় লিসেনার্স, এই কারণে অনেক চেষ্টার পরেও এই অশুভ শক্তিকে তার কাছ থেকে বিতাড়িত করা যাচ্ছে না। তিনি ভয়ঙ্কর একটা অস্বাভাবিক রকমের জীবনযাপন করছেন, লেখাপড়া করছেন যদিও উনি, কিন্তু এটা কোনো আসলে স্বাভাবিক মানুষের জীবন নয়। এই জন্য আমি সবসময় বলি, আগেও বলেছি, এখনো বলছি, এই ঘটনা থেকে আমরা এই শিক্ষাটাই পাই যে উৎসাহী হয়ে প্যারানর্মাল কোনো বিষয়ে আমরা যেন হাত না বাড়াই। জিন হাজির করার যে প্রসেসটা উনি ফলো করেছিলেন, এটি ওয়ান কাইন্ড অফ ব্ল্যাক ম্যাজিক, উনি না বুঝে এটা করে ফেলেছিলেন, যার ফলে এই অশুভ শক্তিটা ওনার পিছু নিয়েছে, যা আজ পর্যন্ত ছাড়ছে না। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আজকে আমি আপনাকে যে ঘটনাটি পাঠাচ্ছি, এই ঘটনাটা আমাদের এলাকার একজন মুদি দোকানদারের। তো তিনি তার একটি ঘটনা আমাকে শেয়ার করেছিল, সেই ঘটনাটি আমি তার মতো করে বর্ণনা করছি। তো রাসেল ভাই, যেই লোকের কথা আমি বলছি, উনি আমার সম্পর্কিত চাচা হন, রহিম চাচা। তো রহিম চাচার ছোট একটা দোকান ছিল আমাদের বাজারে। তো উনি আবার আরেকটা কাজ করতো, সেটা হচ্ছে যে বাজারে দোকান করার পরেও বিভিন্ন সময় যদি কোথাও মেলা বা ওয়াজ মাহফিল বা বিভিন্ন রকমের খেলাধুলা হতো, তো ওই জায়গায় উনি ওনার দোকান নিয়ে যাইতেন। তো রাসেল ভাই, আমাদের এলাকাটা একদম বর্ডার এলাকা হওয়ায় এই এলাকায় বেশ কিছু হিন্দু পরিবারও আছে। তো যেই কাহিনীটা আমি বলছি, এই কাহিনীটা পূজার ঠিক আগ মুহূর্তে একটা সময়, যেই সময়ে পূজায় মেলা বসে আর কি। তো যেই জায়গাটার কথা আমি বলছি, সেই জায়গাটা হচ্ছে হরিদ্ধাম, আমাদের এলাকার থেকে বেশ খানিকটা দূরে। তো ওই এলাকার আশেপাশে সবগুলো কম বেশি হিন্দু বাড়ি। তো ওখানে ওরা একটা মন্দির তৈরি করেছে এবং এই মন্দিরটাতে প্রতি বছরের সেপ্টেম্বরের দিকে একটা মেলা হয় আর কি। তো এই মেলাটা যখন শুরু হয়, তখন আমাদের এলাকার মানে সবাই আর কি সেই মেলায় অংশগ্রহণ করে বিভিন্ন সময়। আর এই মেলাতে বিভিন্ন জিনিসও পাওয়া যায় কিন্তু রাসেল ভাই। তো আমাদের রহিম চাচা যে ছিল, তো উনি ভাবলেন যে উনিও তার দোকানটা এবার এই মেলাতে নিয়ে যাবে। তো যেই কথা সেই কাজ, উনি ওনার যেগুলো আর কি খুব বেশি চলে আর কি আমাদের এলাকায়, সেই জিনিসগুলো নিয়ে মেলার মধ্যে যান। মেলার মধ্যে গিয়ে ওনার যে মানে দোকান আছে, সেই দোকানটা উনি এমন একটা জায়গায় বসান, সেই জায়গাটা হচ্ছে মানে ওইখানে যে মেলা হয়, ওখানে একটা বিশাল বড় বট গাছ আছে, সেই বট গাছের নিচে সবাই গুটি গুটি করে ওই রকম আর কি দোকান ধরেন। তো রাসেল ভাই, এখানে একটু কথা বলে রাখি, এই মেলার দোকানগুলো কিন্তু অস্থায়ী দোকান, এরা শুধুমাত্র একদিনের জন্য এখানে দোকান ধরে, পরবর্তী সময় চলে যায়। তো যেহেতু গ্রামের মেলা, রাত ভোর মানুষ সেখানে থাকে, রাতের প্রায় 1টা-1.5টা পর্যন্ত সেখানে মানুষ থাকে। তো রহিম চাচা মানে সেদিন পান নিয়ে গিয়েছিল, সিগারেট, আরও যে চকলেট, আরও যেই জিনিসপাতিগুলো সেগুলো নিয়ে গেছিল। তো রহিম চাচার সেদিন বেশ ভালো বেচা কিনা হয়, উনি অনেক টাকা বিক্রি করেন। বিক্রি করার মানে উনি ওনার দোকানে এত কাস্টমার ছিল যে উনি চাচ্ছিলেন যে দেরি না করে তাড়াতাড়ি বাড়ি ফিরতে। কিন্তু এমন হয় যে ওনার মানে ব্যবসা করতে করতে রাত প্রায় 1টা বেজে যায়। তখন 1টা যখন রহিম চাচা যখন বাজে, তখন উনি আশেপাশে দেখেন যে সবাই দোকান বন্ধ করে চলে গেছে, অনেকেই যাচ্ছে। তো রহিম চাচা করেন কি, ওনার ব্যবসা বন্ধ করে দিয়ে উনি ওনার দোকান গোটানো শুরু করেন। এবং দোকান গোটানোর একটা সময় উনি লক্ষ্য করেন যে ওনাকে রেখে
সবাই চলে গেছে। এই শ্মশান মানে ওই যে বটগাছটার নিচে বা ওই মেলায় তেমন কোনো মানুষ নেই, শুধুমাত্র কয়েকজন হিন্দু পুরোহিত ছাড়া। তো ওরা আজকে সারারাত এখানেই থাকবে রহিম চাচা জানতে পারে। তো রহিম চাচা ধীরে সুস্থে সবকিছু মানে গুছাই নিয়ে উনি বাড়ির দিকে রওনা হন। রাসেল ভাই, আমি যেটা মানে রহিম চাচা যেটা আমাকে বলেছে, উনি যখন বাড়ির দিকে আসেন, তো তখন উনার কাছে মনে হচ্ছিল যে উনার যে এই যে আসবাবপত্রগুলা, এই আসবাবপত্রগুলো অনেক বেশি ভারী হয়ে গেছে। উনি যখন আসছে তখন তো উনি অনেক জিনিস নিয়ে আসছে, তখন এতটাও ভারী লাগেনি। আবার অনেকগুলো জিনিস বিক্রি করে দিয়েছে। বিক্রি করার পরেও এখন তার কাছে আরো বেশি ভারী লাগতেছে। তো তার কাছে বিষয়টা আশ্চর্য লাগে, কিন্তু পরক্ষণে তার এটা মনে হয় যে আমি তো অনেকক্ষণ থেকে জেগে আছি, বসে আছি, দাঁড়িয়ে আছি। হয়তো আমাকে টায়ার্ড লাগতেছে, এইজন্য আমার কাছে এই জিনিসগুলো ভারী লাগতেছে। তো রহিম চাচা আপন মনে চলতে থাকে। আজকে ব্যবসা ভালো হয়েছে, মনও অনেক ফুরফুরা। কিন্তু হঠাৎ করে রহিম চাচা রাস্তার মাঝখানে একটা মানে জঙ্গল থাকে। আগে তো গ্রামের অধিকাংশ জায়গায় ছিল জঙ্গল, ঝোপঝাড় ছিল। তো ঝোপঝাড়ের মধ্যে উনি করেন কি, মানে উনার অনেক মানে ১ নম্বর চাপ দেয় আরকি, প্রস্রাব চাপ দেয়। তো উনি কি করেন, উনার যে ভ্যানটা ছিল সেই ভ্যানটা রেখে উনি তার সারতে যান, জরুরত সারতে চান। তো যখন উনি উনার জরুরত সারতে যান, তখন এসে উনি দেখেন যে উনার যে ভ্যানটার যে মধ্যে আসবাবপত্র ছিল বা উনার ভ্যানটা যে ছিল, পুরা ভ্যানটাই সেখানে আর নাই। ভ্যানটাই পুরা গায়েব হয়ে গেছে। তো এটা দেখার পর রহিম চাচা একদমই হতাশ হয়ে যায়। কারণ তার এতখানি জিনিস, আর এখনই তিনি গেলেন আর এখনই আসলেন, তার মধ্যে এটা কে নিয়ে গেল? তিনি আশেপাশে দেখলেন, কোনো কিছুই তিনি দেখতে পারলেন না। এবং একটা সময় পর উনি দেখলেন যে তার এই ভ্যানটা তার থেকে বেশ ৫০ হাত সামনে ভ্যানটা অটোমেটিক এখানে আসে। এবং উনি দেখতেছেন যে ভ্যানের উপরে কিছু মানে কি শেয়াল টাইপের কিছু তার জিনিসপত্রগুলা কামড়ে, কামড়ে খাচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে শেয়ালগুলো দেখতে কেমন জানি একটা মানুষের মতো লাগতেছে। তো এটা দেখার পর রহিম চাচা এত বেশি মানে ভয় পায়, যেটা বলার মতো না। উনি মানে দূর থেকে, উনি তো কাছে যাইতে পারতেছে না, যে কিভাবে কাছে যাবে এখন? অনেকগুলো মানে জন্তু, আর উনি একাই। উনি বিষয়টাকে ভালোভাবে নিচ্ছে, মানে সামনে যাবে যে সেরকম সাহসও উনি করতে পারতেছে না। তো একটা সময় পর উনি দেখেন যে উনার যে ওই যে বাঁশঝাড়টা ছিল, যে ঝাড়টা, সেখানে একটা বাঁশ দেখতে পান। তো উনি এবার ভাবেন যে আমার জিনিসগুলো তো এই বাঁশ দিয়ে আমি রক্ষা করতে পারতি। আমার হাতে যদি একটা বাঁশ থাকে, তাহলে আমি হয়তো যে বাঁশ দিয়ে যদি ভয় দেখানো যায়, তাহলে হয়তো এই জন্তুগুলা চলে যাবে। তো উনি বাঁশটা হাতে নিয়ে যখনই উনি সামনের দিকে যাচ্ছেন, ঠিক তখনই উনি দেখতে পারেন যে ওই তার সামনে যে জন্তুগুলা ছিল, সেই জন্তুগুলা উড়ে, উড়ে যাচ্ছে। মানে রাসেল ভাই, আপনি বুঝতে পারেন এটা কত বড় একটা ভয়ানক জিনিস। মানে যেই জিনিসগুলা খাচ্ছে, পশুর মতো হাত পা আছে, সেই জন্তুগুলা হঠাৎ করে উড়ে আকাশের দিকে যাচ্ছে। মানে এটা দেখার পর রহিম চাচা এত বেশি ভয় পায় যে তিনি যে সামনে যাবেন, সেই সামনে যাওয়ার মতো তিনি শক্তিটুকু হারিয়ে ফেলেন। কিন্তু এত রাত হওয়ার ফলেও উনাকে তো বাড়ি যাইতে হবে। উনি আসলে নিজেকে কন্ট্রোল করতেছেন, নিজেকে সবকিছু ঠিকঠাক মানে অ সজাগ থাকার একটা চেষ্টা করতেছেন। তারপর উনি আরকি যখন অনেক কষ্ট করে তার এই ভ্যানটার কাছে গেলেন, তখন উনি দেখতে পারলেন যে তার ভ্যানে যেই মানে কোনো পায়ের ছাপ নেই। এতক্ষণ থেকে যে এতগুলো জন্তু সেখানে ছিল, মাটির মধ্যে কোনো পায়ের ছাপ নেই, কোনো কিছুই নেই। মানে মনে হচ্ছে যে কেউ হয়তো এখানে উড়ন্ত এসে এই প্যাকেট-ট্যাকেটগুলো ছিঁড়ে-টিড়ে তছনছ করে দিয়ে গেছে। তো রহিম চাচা এবার মানে এত বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েন যে উনি কি করবেন কিনা বুঝতে পারছেন না কিছুই। তো তারপরেও তাকে তো বাড়ি ফিরতে হবে। তিনি তখন ভ্যানের মধ্যে উঠে আবার চালা শুরু করেন। কিন্তু উনি দেখতেছেন যে তার ভ্যানটা এখান থেকে নড়তেছে না। কোনোভাবেই নড়তেছে না। উনি উনার শরীরের সব শক্তি দিয়ে চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই ভ্যানটা লড়তেছে না। এরপরে উনি দেখেন সেটা হচ্ছে মানে তার আজকেও মানে আজও তার জীবনের এটা একটা ভয়ানক দৃশ্য হয়ে আছে। উনি দেখেন যে মানে তার সামনে এবং পিছনে ওই যে জন্তুগুলা ছিল, সেই জন্তুগুলা আবারও ভেসে, ভেসে আসতেছে। মানে এমন একটা দৃশ্য মনে হচ্ছে যে কোনো একটা অবয়ব টাইপের কিছু দল বেঁধে তাকে আক্রমণ করার জন্য আসতেছে। তো এটা দেখে রহিম চাচা এত বেশি অবাক হয় যে তার মানে বলার বাহিরে আরকি। উনি সেন্সলেস হয়ে যাবেন। ঠিক এই মুহূর্তে উনি দেখতে পারেন যে আ কোনো একটা মানে সাদা একটা কোনো একটা মুরুব্বি টাইপের কোনো কিছু তার দিকে খুব জোরে এগিয়ে আসতেছেন। তো এটা দেখার পর উনি আর মানে উনার ব্রেনে কোনো কিছু ঠিকঠাক থাকে না। উনি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যান। এবং পরদিন সকালে যখন গ্রামের লোকেরা তাদের কাজের জন্য দূরে যায়, তখন উনারা সবাই দেখেন যে রহিম চাচা এরকম অজ্ঞান অবস্থায় তার ভ্যানের পাশেই পড়ে আছে, এবং তার ভ্যানের যে জিনিসপত্রগুলো আছে, সেই জিনিসপত্রগুলো ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে আছে। তো এটা দেখার পর উনারা তাড়াতাড়ি করে ওই রহিম চাচাকে একজন এলাকার মানে ভালো ডক্টরের কাছে নিয়ে যান। কিন্তু ডক্টর উনার সবকিছু চেক করে দেখেন যে উনি সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু রাতের বেলা অনেক বেশি ভয় পেয়ে তার এরকম অবস্থা হয়েছে। ডক্টর উনাকে কিছু ওষুধ-টষুধ লিখে দেন, উনি বাড়ি নিয়ে চলে যান। এত ওষুধ খাওয়ার পরেও রহিম চাচা কোনোভাবেই সুস্থ হচ্ছে না। উনাকে এত ওষুধ দেওয়া হচ্ছে, ইনজেকশন, স্যালাইন সবকিছু দেওয়ার পরেও উনি সুস্থ হচ্ছেন না।
তো তারপর এলাকার একজন হুজুর তার কাছে আসে, এসে বলে যে আসলে ও তো ওইভাবে ঠিক হবে না, ওকে একজন ভালো কবিরাজের কাছে নিয়ে যাইতে হবে। তারপর রহিম কাকাকে নিয়ে যাওয়া হয় একজন এলাকার সবথেকে সুনামধন্য একজন পীর আছে তার কাছে, এবং সেই পীর তাকে দেখেই চোখগুলো বড় বড় করে দেখে রহিম চাচার দিকে তাকায়। তাকানোর পর উনি ওনার যে জিন ছিল বা ওনার যেই রকম ক্ষমতা আছে সেই ক্ষমতা দিয়ে রহিম চাচাকে প্রথমে পরীক্ষা করে। রহিম চাচাকে যখন পরীক্ষা করে তখন উনি দেখতে পারে যে রহিম চাচাকে সেই দিন যারা মানে আক্রমণ করেছিল তারা ছিল দুষ্টু প্রকৃতির জিন। এই দুষ্টু প্রকৃতির জিনেরা মানে প্রায় সময় এই রাস্তায় অনেক মানুষকে আটকায়। তো লক্ষ্য করে দেখা যায় যে এই জিনগুলো বিভিন্ন সময় মানুষদের সঙ্গে এইরকম করে। তারপর আবার ওই যে সাদা যেই মানে অবয়বটা ভালো আত্মা যেটা দেখেছিল সেটা হচ্ছে ওই গ্রামের একজন মানে খুব ভালো জিন বা ভালো কারো কোনো আত্মা। সেই আত্মাটাকে ওই যেই মানুষগুলোকে ওই জিনরা আরকি আক্রমণ করে বা তার মানে সেই মানুষগুলোর সঙ্গে খারাপ ব্যবহার করে তখন উনি এসে ওই মানুষটাকে রক্ষা করে। কিন্তু রহিম চাচা আসলে এইটা না নিতে পেরে আসলে উনাকে দেখে অজ্ঞান হয়ে যান। তো পরবর্তী সময়ে সেই যে পরহেজগার ব্যক্তি ছিল বা হুজুর ছিল উনি রহিম কাকাকে ৩ টা তাবিজ দেন। বলেন যে, "এই ৩ টা তাবিজ একটা তোমার বাড়ির দরজার মধ্যে পুঁতিয়ে রাখবা, একটা তোমার কাছে রাখবা। আর একটা সেটা হচ্ছে তোমার বাড়ির যে মানে যেটা বড় ঘর আরকি মেইন ঘর বা মেইন গেট সেই গেটের সামনে কোথাও একটা এমনভাবে ঝুলিয়ে রাখবা যেটা মানুষ দেখে যেন ক্ষতি করতে না পারে।" তো এই ৩ টা তাবিজ ইউজ করার পর রহিম কাকা আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে। আমি সঙ্গত কারণে অবশ্যই লোকেশনটা বলবো না। সে বাড়িটি নাকি বেশ পুরনো একটা বাড়ি, এবং বাড়িটা ছিল বেশ সেই পাকিস্তান আমলে তৈরি হওয়া একটি বাড়ি, বেশ পুরনো এবং ৩ তলা বাড়ি। এবং বাড়িটি তখন যখন সিফাতরা গিয়েছিল সেখানে কোনো মানুষ ছিল না, এবং বাড়িটি কোনো কারণে পরিত্যক্ত অবস্থায় ছিল। এবং বাড়িটা নিয়ে নাকি অনেকেই বলতো যে এই জায়গাটায় বেশ ভৌতিক ব্যাপার স্যাপার ঘটে। আশেপাশে যারা থাকে অনেকেই নাকি এরকম কথা তুলেছিল যে এই বাসাটার মধ্যে কিছু ভৌতিক জিনিসপত্র ঘটে, মানুষ ভয় পায় এবং মানুষ অনেক সময় শব্দ পায়, দেখে যে ওখানে আলো জ্বলছে, যদিও কেউ থাকে না, কিন্তু দেখা যাচ্ছে তার প্রতিবেশী একজন দেখছে যে সেই বাড়িতে কোনো একটা রুমে আলো জ্বলছে। হঠাৎ করে কেউ গভীর রাতে, রাত যখন একটু গভীর হয়ে গেছে, দেখা যাচ্ছে 1টা-2টো বাজে, বেশ নিস্তব্ধ হয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছে। এই সময় কেউ হয়তো দেখা গেল একটা অস্ফুট চিৎকার শুনলো সেখান থেকে, এবং এই জিনিসটা শুনে হয়তো অনেকেই অনেক সময় দেখা যাচ্ছে যে সেখানে মানে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো যে আসলে শব্দটা কোত্থেকে আসছে, কিন্তু বুঝতে পারলো যে ওই বাসা থেকে আসছে। এবং কি বিভিন্ন রকমের শব্দ, তো অনেকেই মনে করতো যে বাসাটার মধ্যে আসলে হয়তো যেহেতু বাসাটা খালি পড়ে থাকে, এমনও হতে পারে যে যারা নাকি দেখা যাচ্ছে মাদক সেবী বা কেউ সেখানে যায়, কিন্তু সেরকম কোনো অবস্থানও ছিল না। যাই হোক, এই ধরনের কথাগুলো সিফাতদের পরিচিত কারো কানে আসে, এবং সিফাতরা একদিন রাতের বেলা প্ল্যান করে ওখানে যখন যায়, ওই এলাকা দিয়ে যারা যাচ্ছিল, তারা বন্ধুরা আড্ডা দিচ্ছিল তার আশেপাশে, তখন তারা প্ল্যান করে যে চল আমরা যাই, ওই বাসায় গিয়ে দেখি। তো তারা এরকম ৩-৪ জন ছিল, এবং তারা ওই বাসার দিকে যায়, ওই এলাকায় যায়, এবং বাসা তখন রাত বাজে হচ্ছে 8:30-9টার মতো। এবং তারা যখন ওই বাসার কাছে যায়, বাসাটা সোজা গিয়ে একটা নাকি ছোট গলি আছে, সেই গলির মতো, এবং গলি ধরে ঢুকতে হয়। তো সেই গলি ধরে ওরা ঢুকে যায় বাসার ভিতরে, এবং প্রথম যখন ঢোকার পর দেখে যে একটা ছোট গ্যারাজের মতো আর কি খোলা, এবং সেই গ্যারাজের মতো মানে কেউ নাই, এবং আলো নাই। আপনার শহরের হালকা যে মানে সাদা লাইটের আলো যেটা পড়ছে সেটা যতটুকু এন্ট্রেন্সে পড়ছে, তারপর কিন্তু অন্ধকার। তো হাঁটতে হাঁটতে সিফাতরা একটু সামনে যায়, তো সামনে গিয়ে যেটা দেখে যে একটা জানালা, এবং জানালার কাছে একটা পুতুলের মতো রাখা। তো পুতুলটা দেখি তাদের কাছে ফার্স্টে কেমন লাগে যে একটা পুতুল পড়ে আছে জানালার কাছে, এবং আরো যখন কাছে যায়, গিয়ে যেটা দেখে যে পুতুলটার মুখে মনে হচ্ছে কেউ লিপস্টিক লাগিয়ে দিয়েছে, এরকম একটা অবস্থা, এবং বেশ ভয়ঙ্কর লাগছে। তো ওইটা দেখেই ওদের কাছে বেশ ভয়ঙ্কর লাগে, এবং দেখে তখন তারা মানে মোটামুটি সিফাত এবং সাথের যে 2-1 জন আছে বলে যে আসলে তারা যেতে চায় না কাছে। তারপরে বাকিরা বলে চল চল চল। তো তারপর তারা হেঁটে যায়, দেখে যে পাশের রুমের মধ্যে এক জায়গায় দেখে যে মাটিতে ফ্লোরের মধ্যে কি আঁকা, অনেক কিছু আঁকা পড়ে আছে, এবং হেঁটে যে ফ্লোরের এক জায়গায় দেখে যে একটা ছোট কাঠের পুতুল পড়া, এবং সেগুলো ওরা যে দেখতে পাচ্ছে এমন একটা আলোতে, আসলে মানে জানলার মধ্যে কোনো পর্দা নেই, হ্যাঁ, রুমগুলা খোলা। তো পাশের যে স্ট্রিট ল্যাম্পের আলো বা পাশের বিল্ডিং থেকে যে আলো এসে পড়ছে, সেই আলোতে যতটুকু দেখা যাচ্ছে সেটা, এবং ওরা দেখছে যে ফ্লোরের মধ্যে কিছু আঁকিবুকি আঁকা আছে, একটা পুতুল পড়া, কাঠের পুতুল। এবং সিফাত বললো যে বাবু ভাই, এই যে পুতুলগুলো দিয়ে আসলে সাধারণত যে আমরা দেখি, অনেক সিনেমায় দেখি বা বইতে পড়ি যে ম্যাজিক করা হয়, ভুডু ম্যাজিক করা হয়, ঠিক সেরকমই পুতুল ফ্লোরের মধ্যে পড়া। এবং এখানে দেয়ালের মধ্যে অনেক রকমের চিহ্ন আঁকা, যেগুলো আসলেই দেখে মনে হচ্ছিল যে স্যাটেনিক কোনো চিহ্ন। এবং
ওখানে আরো দু এক জায়গায় লেখা ছিল বেশ অস্পষ্ট ভাবে, মানে লেখাটা এমন ভাবে লেখা যে সাবধান, এরকম ভাবে লেখা ছিল। তো ওরা পাশের আরো দু একটা রুমে যায় এবং সেই রুমগুলোর মধ্যেও সেরকম তারা দেখে, এবং একটা রুমের মধ্যে দেখে এরকম একটা সিম্বল আঁকা, এবং যে সিম্বলটা আসলে শয়তানের সিম্বল, স্যাটানিক সিম্বল একটা আঁকা। এবং এগুলো দেখে ওদের মধ্যে বেশ একটা মানে ভয় কাজ করে, এবং ওরা কয়েকজনের মধ্যে তোর বলে যে আমরা দোতলায় যাব। তো দোতলায় যাওয়ার যে একটা সিঁড়ির মতো আছে ওইটা দিয়ে উঠে যে সামনে যে দোতলার যে প্রথম যে জায়গাটায় ঢুকে দেখে যে সেখানে একটা মানে সিল করা আর কি, দরজাটার মধ্যে তালা মারা। এবং এটা দেখে তখন সিফাত এবং সাথের যে একজন ছিল তারা বলে যে আমরা আসলে আর যাবো না, আমরা নেমে যাই। তো ওরা নেমে যায়, কিন্তু তাদের মধ্যে যারা শুকনা ছিল, দুইজন শুকনা টাইপের খুব ছিল, এরা নাকি মানে হাল ছাড়বে না, এরা বলে তোরা চলে যা, তোরা নিচে যা, আমরা আসতেছি। তো ওদেরকে নিচে পাঠায় দেয়। ওদের মধ্যে যে শুকনা দুজন ছিল তারা ওই ঠিক ওদের ওই সিঁড়িঘরের পাশ থেকে বের হয়ে যে একটা কার্নিশের মতো ছিল সেটা বেয়ে তারা দোতলার বারান্দা দিয়ে ঢুকে, এবং বারান্দা দিয়ে ঢুকে তারা নাকি রুমের মধ্যে দেখে এই একই অবস্থা, সেখানেও রুমের মধ্যে ওই একইভাবে লেখা যে সাবধান, এভাবে লেখা, এবং এরকম কিছু চিহ্ন টিহ্ন আঁকা আছে। এবং তারপরে হেঁটে হেঁটে যে তারা একটা রুমের মধ্যে দেখে যে তালা মারা, এবং সেই তালা যে মারা, তালার পাশে সেই দরজার ওই পাশে তারা একটা ছোট লোহার ফলা পায়, যেটা হচ্ছে সাধারণত লাঙলে ইউজ করা হয়, লাঙলের ফলা যেটা সেরকম। তো সেই ফলা দিয়ে নাকি তারা ওই যে দুইজন ঢুকছিল ওরা চেষ্টা করে দরজা ভাঙার জন্য, এবং তারা নাকি মারতে 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 দরজার মধ্যে একটা অংশ তারা নিচের যে অংশটা ভেঙে ফেলে মানে আর কি জাস্ট ঢুকে যাওয়ার মতো। তো তারা যখন নাকি এই দরজা ভাঙছে তখন নাকি তারা শব্দ পায় যে মনে হচ্ছে কেউ সিঁড়ি দিয়ে থপ থপ করে উঠে আসতেছে তাদের যে সিঁড়িটা, এবং সিঁড়ি দিয়ে যে উঠে আসছে থপ থপটা বেশ ভারী টাইপের একটা শব্দ, এবং এমন ভাবে উঠে আসছে যে শব্দটা তাদের কাছে মানে বেশ ভীতিকর মনে হয়, কাছে চলে আসছে এবং একটা কেমন শব্দ শুনতে পায়। তো এই শব্দ শুনে তারা নাকি দৌড় দিয়ে বারান্দায় যে লাফিয়ে পড়ে নিচে, মানে নিচতলায় লাফিয়ে পড়ে, এবং সিফাতরা ওয়েট করছিল, তারা হঠাৎ করে শব্দ পায় ধুপ ধুপ করে লাফিয়ে পড়ার শব্দ, এবং লাফিয়ে পড়ার শব্দ যখন তারা পায় ওরাও দৌড় দিতে যায়, কিন্তু তখন দেখে তাদের বন্ধু দুজন দৌড়ে আসছে, এসে বলে যে কি। তো সিফাত বললো যে আমরা যে নিচে দাঁড়িয়েছিলাম বাবু ভাই, প্রায় 40 মিনিটের মতো সময় আমরা নিচে কাটাইছি, এবং ওরা যে আসছে, ওরা দৌড় দিয়ে আসছে, ওরা আমাদেরকে পুরো ঘটনা বললো। ওরা বললো উপরে তারা নাকি মাত্র 5 মিনিট সময় কাটাইছে। তো দুইজনের সময়ের মধ্যে একটা বিশাল ব্যবধান ছিল, এবং মানে মানে এটা কখনোই সম্ভব না, ওরা উপরে গেছে এত কিছু করে আসছে, এবং সেটাতে তাদের কিন্তু 5 মিনিট লাগার কথা না। সিফাত বললো যে 40 মিনিটই সময় লাগছিল, বাট তারা কিন্তু আমাদেরকে এসে বললো যে তারা মাত্র মনে হলো যে তারা 5 মিনিট সময় কাটাইছে। তো যাই হোক, ওই বাড়িটার সম্বন্ধে বললো, এবং বাড়িটাকে ঘিরে নাকি ওইখানকার আশেপাশের মানুষরা অনেকেই বেশ ভয়ঙ্কর সব কথা বলে, যে তাদের কাছে বেশ মিস্টিরিয়াস একটা বাড়ি। তো যাই হোক, আমি জানি না বাড়িটা এখনো আছে কিনা। সিফাত বললো যে এই ঘটনা ঘটেছিল আজ থেকে বছর 4 আগে। তো যদিও মাসুদ ভাই বলেছেন তিনি একদিন যে দেখে আসবেন যে ওই জায়গায় তিনি কিছু দেখতে পান কিনা এরকম। তো এই ছিল সিফাতের সেই বাড়ির কাহিনী। তবে আমি একটা কথা বলবো, সিফাত যে জায়গাটার কাহিনী বলেছে আমাকে, যে এলাকাটা তার খুব কাছাকাছি যে এলাকাটা, আসলেও জায়গাটা সম্বন্ধে অনেক রকমের কথা প্রচলিত আছে। আমি জানি না ওই জায়গাটাই টোটালি কেন এরকম অনেকে হন্টেড বলে বা অনেকে অনেক কিছু দেখে, কারণ ওইখানকার যারা অধিবাসী আর কি ওই এলাকায়, তাদের মধ্যে কিছু মানুষ আমাকে বলতেন সেখানে একটা বিল্ডিং ছিল। সেই মানুষের কাছে আমার শোনা যে তাদের বাড়িতে নাকি অনেকে আসতে গেলে দেখতো যে রাতের বেলা যদি আসতো, রাত মানে যখন গভীর হয়ে গেছে, রাস্তায় যখন মানুষ নেই গড়িতে, তখন নাকি অনেকেই দেখতো যে ছাদের উপরে কোন একটা মহিলা গোসল করছে, এবং ঘটি দিয়ে পানি নিয়ে গোসল করছে, মাথায় পানি ঢালছে, এবং এটা তারা দেখতে পেত ছাদের উপরে। এবং খুবই আশ্চর্যের ব্যাপার যে সেই বিল্ডিং এ কিন্তু ছাদে ওঠার রাতের বেলা কোনো উপায় ছিল না, তালা মারা থাকতো, এবং রাত ছাদের উপরে এরকম বালতি ঘটি নিয়ে ওঠারও কোনো উপায় ছিল না। এবং আশ্চর্যের ব্যাপার যে সেই বিল্ডিং এর যে বিল্ডিংটা ছিল হচ্ছে 3 তলা, সম্ভবত 3 তলা বিল্ডিং এর উপরতলা যারা থাকতো তারা কিন্তু রাতের বেলা তাদের ছাদে এরকম ঘটি দিয়ে পানি ঢালার শব্দ পেত, এবং মনে হতো তাদের ছাদের উপরে কেউ ঘড়ঘড় করে গোসল করছে। এবং সেই বাড়িতে কিন্তু আরো শব্দ পাওয়া যেত, মশলা পেশার শব্দ। এটা অনেক বাড়িতে পাওয়া যায়, অনেকে বলে যে অনেকের বাড়িতে এরকম মশলা পেশার শব্দ পাওয়া যায়, অনেকে অনেক রকম ব্যাখ্যা দেন, কিন্তু তাদেরটা নাকি একদমই মশলা পেশার শব্দ, একদম মনে হতো যে কেউ মশলা পিষছে এরকম করছে। কিন্তু দেখা যাচ্ছে ওই সময় এই গভীর রাতে কেউই মশলা পিষত না, এবং এই ধরনের দরজা নক করার ঘটনা ওই বিল্ডিং এ ঘটতো। এবং আরো আশ্চর্যের ব্যাপার, একই এলাকায় অন্য বাড়ি আছে, সেই বাড়ির মানুষও বলেছে তাদের স্পুকি ফিলিংস হতো, এবং এই স্পুকি ফিলিংস টাইপের লাইক মনে হতো বারান্দায় কেউ হাঁটাহাঁটি করছে, তাদের ড্রয়িং রুমে মনে হতো লাইট বন্ধ করে দিলে কেউ কথা বলছে। কারণ ওই একই এলাকায় অন্য মানুষ ভাড়া থাকতো, তারাও আমাকে এরকম কাহিনী বলেছে। আমার খুব পরিচিত আরেকজন বলেছে, এবং তিনি এর আগে আমাদের
শোতে কাহিনীও শেয়ার করেছেন। এবং তিনি কিন্তু ওই এলাকাতেই মনে হয় 2-3টা বাসা ভাড়া ছিল বেশ লম্বা টাইম ধরে, অনেকদিন ধরে তারা ওই এলাকায় ছিল। এবং সে কিন্তু মোটামুটি 2টা বা 3টা বাড়িতেই অনেক কিছু ফিল করছে। এবং এটা নিয়ে অনেকে প্রশ্ন করতো যে উনি যেই বাড়িতেই যান সেই বাড়িতেই কেন এরকম কিছু দেখেন। আসলে আমি এখন ব্যাখ্যাটা দিচ্ছি যে যেই এলাকার কথাটা বলেছে বা যে এলাকায় সে ভাড়া থাকতো তার কথা আমি বলছি। আমি এখন নাম মেনশন করছি না, কারণ এত কথা তোলার আমার ইচ্ছে নেই। তবে কারণ অনেকে তো 2-4 মিলিয়ে এলাকাটা মেলানোর চেষ্টা করবেন। তো যাই হোক, যিনি বলেছেন তার থাকা 2টো বাড়ির কাহিনী বা 3টে বাড়ির কাহিনী, এবং সেই 2টো বাড়ি বা 3টা বাড়িতেই তিনি কাহিনী শুনেছেন। এর কারণ হচ্ছে যে তারা যে জায়গায় ভাড়া থাকতো বাসাগুলো ছিল বেশ কাছাকাছি লোকেশনে, মানে এই বাসা ছেড়েছে আরেকটা বাসায় গিয়েছে খুব কাছাকাছি, এবং ওই একই এলাকায় ওই একই সারাউন্ডিংস এর মধ্যে বিভিন্ন বাড়ির মানুষ বিভিন্ন সময় আমাকে বিভিন্ন কাহিনী বলেছে। এবং এর বিশেষ কারণ আসলে আমি কি বলবো, আমাকে একজন যেটা বলেছে, আমি জানি না ঘটনাটা কতটুকু সত্য বা কতটুকু এটার ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড কি, আমাকে বলেছে যে যেই এলাকাটায় নাকি ওই বাড়িঘরগুলো মানে গড়ে উঠেছে সেই এলাকাটা নাকি একসময় একটা শ্মশান ভূমি ছিল, বেশ বড় শ্মশান ছিল, এবং সেই শ্মশানের উপরেই নাকি পরবর্তীতে বাড়িঘরগুলো হয়। আজ থেকে প্রায় অনেক বছর আগে, মোর দেন 60 years ago, মানে 60-65 years ago, মোর দেন মানে 60-65 বছরেরও আগে সেখানে শ্মশান ছিল, এবং পরবর্তীতে সেখানে বাড়িঘর হয়। এবং এই কারণেই নাকি অনেকে অনেক কিছু দেখে, এবং আমার খুব নিকট আত্মীয় সেখানে থাকতো এবং তারাও অনেক কিছু দেখেছে, অনেক কিছু শুনেছে। এবং এর মধ্যে একটা বাড়িতে আমি নিজেও রাত কাটিয়েছি, এবং আমি কিন্তু 2-1টা জিনিস দেখেছি ভয়ঙ্কর, আমার কাছে বেশ ভয়ঙ্কর লেগেছে ব্যাপারটা। আসলে এটার ব্যাখ্যা আমি দিতে পারবো না। এবং সেই বাড়িতে আসলেই অনেক কিছু ঘটে এবং ঘটতো। এবং ওই যে বাড়িতে আমি রাত কাটিয়েছিলাম সেটা তো আমি নিজেই বলতে পারি যে আসলেই ঘটতো, এবং কেউ এক বিন্দু মিথ্যা কথা আমার সাথে বলেনি। আমার নাম মোহাম্মদ রমজান হাসান। আমার বাড়ি বিক্রমপুর থানা, টঙ্গীবাড়ি জেলা, মুন্সিগঞ্জ গ্রাম। আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা বলবো আজ আমি। 2020 সালের করোনা লকডাউনের সময় গ্রামের বাড়িতে যাই আমি। সেই দিনটি ছিল কালী পুজোর রাত। রাত 2টার দিকে আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুমের ঘোরে দেখি যে আমাকে 2টো সাপ ধাওয়া করছে। আবার দেখি শরীরের কাঁথা কেউ জানি টেনে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। তারপরেও আমার মনে হতে থাকে কেউ জানি আমার উপরে বসে আছে। তারপর আমি আমার ফোনের লাইট জ্বালিয়ে দিই। তারপর দেখি যে সেখানে কিছু নেই। মা পাশের ঘর থেকে ডেকে ডাক দেই মাকে, মা আমার ঘরে একটু আসো তো। মা আসে। তারপরে মা দেখে যে আমি খাটে বসে আছি এবং আমার শরীর ঘেমে গেছে প্রচন্ড পরিমাণে, এবং আমি ভয়াবহভাবে ভয়ে কাঁপছি। তখন মা আমাকে জিজ্ঞেস করলেন যে কি হয়েছে। আমি বললাম যে আমি সবকিছু সকালে বলবো, তুমি আমার সাথে আজ রাতে ঘুমাও। মা বললেন যে ঠিক আছে। সকালে উঠে দেখি আমাদের মসজিদের হুজুর সাহেব আমাদের বাড়িতে এসে বসে আছেন। তিনি আমাকে বললেন যে কি হয়েছিল তোর। আমি হুজুরকে বলি, হুজুর কাল রাতে আমি দেখি যে 2টো সাপ আমাকে ধাওয়া করছে। এরপরেই আমার মনে হতে থাকে কেউ যেন আমার গায়ের উপর থেকে কাঁথা টেনে নিয়ে যাচ্ছে। তারপর আমি যখন সেটাকে ধরতে গেলাম, লাইট জ্বালাম, তখন আমি সেখানে কাউকে দেখতে পেলাম না। হুজুর তারপর আমাকে রাগ করে বললেন যে তোকে না বলেছি এত রাত করে বাহিরে থাকবি না, যদি ধরতে পারতো তাহলে একেবারে মেরে ফেলতো। এটা ছিল একটা খারাপ জিন। আর আজ ছিল মনসা পূজা। আর একটা কথা, আমার বাড়ির পাশে ছিল একটা খাল, সেই জায়গাটা থেকে আমার সমস্যাটা হয়েছিল, অর্থাৎ সেই জিনগুলো হয়তো সেখানে ছিল। তারপর হুজুর পানি পড়ে দিল আর আমার সাথে রাখার মতো একটা তাবিজ দিয়ে গেলেন। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি, কিন্তু মাঝে মধ্যে একা থাকলে সমস্যাগুলো হয়। ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটা ঘটে আমার খালামণির সাথে এবং খালামণির পরিবারের সাথে। খালামণির বিয়ে হয় 1988 সালে। আমার খালু সরকারি চাকরি করার সুবাদে দেশের বিভিন্ন জেলায় পোস্টিং হতো কিছুদিন পরপরই। 1990 সালে খালুর পোস্টিং হয় সিলেটের। ঘটনাটি ঘটে ওখানেই, এবং সঙ্গত কারণে তার জায়গাটার নাম উল্লেখ করছি না। ওনারা ওখানে শিফট হয়ে যায় এবং কোয়ার্টারের উপর পর থেকে নানা রকমের শব্দ তারা শুনতে থাকে, যেমন মরা কান্নার শব্দ। প্রায় সময় খুব করুণ স্বরে চিৎকারের শব্দ পাওয়া যেত। প্রথম কয়েকদিন খালামণি আর খালু এগুলো তেমন একটা আমলে নেয়নি, যা তাদের জীবনে ছিল সবচেয়ে বড় ভুল। একদিন সরকারি কাজের জন্য খালুকে সার্ভেতে মৌলভীবাজার পাঠানো হয়, যা ছিল 2 দিনের স্থায়ী কাজ। খালু চলে যাওয়ার পরপরই খালামণি একাই কোয়ার্টারে ছিলেন। ওই দিন রাতে কি যেন ভেবে খালামণি জানালা দিয়ে বাইরে তাকায়। তখন দেখতে পায় হঠাৎ করে কয়েকজন মানুষরূপী অবয়ব লাশ কাঁধে নিয়ে খালামণির জানালার দিকে এগিয়ে আসছিল। কোয়ার্টারটা ছিল একতলা, এবং লাশ নিয়ে উঠানে এসে লাশের কাফনটি তারা খুলে দেয়। খালামণি এমন শক্ট ছিল যে কি হচ্ছে খালামণি সারা শুধু দেখেই যাচ্ছিল।
চিৎকার দেওয়ার মতো যেন কোনো ধরনের শক্তি তার ভয়েসে ছিল না। লাশের কাফন খুলে হিংস্র জানোয়ারদের মতো লাশটাকে তারা দেখছিল। একটা অবয়ব খালামনির দিকে এগিয়ে আসতে থাকে এবং অদ্ভুত কিছু শব্দ বলতে থাকে। শুনে খালামনি সেন্সলেস হয়ে যায়। জ্ঞান ফেরার পর তিনি খালুকে পায়। আশ্চর্য ব্যাপার হলো, খালু 2 দিনের জন্য যায় আর খালামনির 2 দিনই অজ্ঞান ছিল এবং খালামনির হাতে লাল সুতা কাপড়ে কপালের মাঝ বরাবর কাটা ছিল। খালামনি সব ঘটনা বলে, কিন্তু খালু এগুলো তেমন একটা আমলে নেয় না। খালামনিকে ডাক্তার দেখানো হয়, মানসিক সমস্যা বিধায় ওষুধ কিছু দেওয়া হয় ডাক্তার থেকে। কিছুদিন পর খালামনি হঠাৎ রাত 2টায় দেখতে পায় একটা অবয়ব কাফনের কাপড় পরে খালামনির মাথার কাছে বসে আছে। হঠাৎ অবয়বটি বলে, তোর কাফন তো তৈরি আছে, তুইও তৈরি হ শেষ যাত্রার জন্য। খালামনি চিৎকার দিয়ে ওঠে। খালু ঘুম থেকে উঠে খালামনির মাথায় পানি ঢালে। তারপর খালামনি ঘটনাটা খালুকে বললে খালু চিন্তায় পড়ে যায়। বাড়িতে খবর পাঠানো হয়, তার নানু চলে আসে এবং তার মা চলে আসে। এসে সব ঘটনা শুনে এবং অতি শীঘ্রই ভালো আলেম আনার ব্যবস্থা করা হয়। তো আলেম আসার পরে বাড়িতে ঢুকতেই সেই আলেম দেখতে পায় পুরো বাড়ি সাদা কাফন পরা অবয়বে ভর্তি। একটা অবয়ব হঠাৎ থেকে হুজুরের কানে ফিসফিস করে বলে, কি রে, তোর কি কাফনের কাপড় পরার খুব ইচ্ছা? তুই চলে যা এখান থেকে, না হয় তোর শেষ যাত্রা কোথায় হবে তোর পরিবারও জানবে না। হুজুর বাড়িতে প্রবেশ না করে একদিনের সময় চেয়ে চলে যায়। সেদিন রাতে হুজুর তার জিনকে হাজির করে, যার নাম ছিল ইফতাহ, এবং ইফতাকে হুজুর তার ঘটনাস্থলে থাকতে বলে। পরের দিন হুজুর সেখানে যায় এবং আবারও সাদা কাফনে পরা অবয়বগুলো দেখতে পায়। এবার তারা রাগান্বিত হয়ে চিৎকার করছিল আর হুজুরকে অকথ্য ভাষায় গালি দিচ্ছিল, কারণ সাথে ইফতা ছিল। এত চিৎকার শুধু ইফতার হুজুরই শুনতে পাচ্ছিল, আর কেউ শুনতে পাচ্ছিল না। হুজুর ঘরে প্রবেশ করেন এবং কুরআন তিলাওয়াত করতে থাকেন এবং জায়নামাজে বসে পড়েন। হুজুর ইফতাকে বলেন ওই জিনগুলোর তথ্য দিতে। ইফতা বলে এগুলো কাফের জিন, তাদের উদ্দেশ্য মানুষকে বশীভূত করা। ওই দিন যখন খালু কাজে গিয়েছিল 2 দিনের জন্য, তখনই তারা খালামনিকে বশীভূত করার কাজ করার চেষ্টা করে এবং তাদের এই কাজ সম্পন্ন করতে 4 দিন লাগে, তাই কাফেরগুলো তখন কিছু করতে পারে না। কিছুদিন আগে যখন খালামনি রাতে কাফন পরা অবস্থায় অবয়ব দেখে, তখন নাকি সেই জিন কৌশলে খালামনির মাথার চুল নিয়ে যায় অন্য উপায়ে কুফরি করার জন্য। হুজুর কাফের জিনের সর্দারকে ডাকে এবং হুজুর সর্দার এসে হুজুরকে চলে যাওয়ার জন্য নানা রকম হুমকি দেয়। হুজুর বলে, আমরা আদম সন্তান, আল্লাহ আমাদের সহায়, তোরা শয়তানের উপাসক, আল্লাহর কালামের আল্লাহর কাছে তোরা কিছুই না। বলে কোথায় মেয়েটার চুল রেখেছিস বল। কাফের জিনের কোনো কথায় রাজি হচ্ছিল না। তখন হুজুর জিনের দিকে লক্ষ্য করে প্রচন্ড জোরে জোরে তিলাওয়াত করতে থাকেন। সহ্য করতে না পেরে কাফের জিন সব বলে দেয় এবং তাদের কাজ শেষ পর্যায়ে চলে যায়। চুলগুলো তারা একটা শ্মশানের পাশে রেখেছে, এই বলে সেখান থেকে চলে যায় তারা। ইফতার সেগুলো নিয়ে এসে পুড়িয়ে ফেলে এবং হুজুর খালামনিকে দুয়া দেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য বলে যান এবং এই কোয়ার্টারটি ছেড়ে দেওয়ার জন্য বলেন। তারপর অন্য বাসায় চলে যায়। এরপর থেকে অবয়ব দেখলেও, হালকা কিছু জিনিসপত্র তাদের সামনে আসলেও তেমন কোনো সমস্যা আর ঘটেনি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আজকে আমি আপনাকে যেই ঘটনাটি শেয়ার করছি, এই ঘটনাটা আমাদের এলাকার ছোট একটা বাজার আছে। আসলে এটাকে বাজারও বলা যায় না, আবার হাটও বলা যায় না। এটা ছোট কয়েকটা দোকান মিলে একটা আরকি ছোটখাটো বাজার। আমাদের মানে এলাকার মানুষের নিত্য প্রয়োজনীয় যেই জিনিসগুলো লাগে আরকি, সেই জিনিসগুলোর জন্যই এই বাজারটা তৈরি করা হয়েছে। তো এই বাজারটা অনেক রাত বিরাত পর্যন্ত চলে, কারণ এলাকার মানুষরা সেখানে বসে টিভি দেখে। তারপর আগের মানুষ যেরকম আরকি টিভি দেখতো, তারপরে বিভিন্ন খবর শুনতো, কারণ তখন কারো বাড়িতে ওইরকম অ্যাভেলেবেল টিভি ছিল না। তো এই মানে এলাকার যে বাজার ছিল, সেই বাজারে টিভি থাকার কারণে সবাই সেটাকেই দেখে। তো রাসেল ভাই, এই বাজারের আবার নিরাপত্তার জন্য একজন নিরাপত্তা কর্মী রাখা হয়, যিনি এই বাজারটাকে আরকি কি করবেন, খোঁজখবর রাখবেন আরকি। এবং সেই বাজারের একজন বৃদ্ধ লোক ছিল, উনি ওই বাজারেই থাকতেন, উনি ওর দোকানেই থাকতেন, উনি কখনো বাড়ি যাইতেন না আরকি। তো এক রাতের ঘটনা, যেই রাতের ঘটনা আমি আপনাকে শেয়ার করছি, ওই রাতে ওই যে কি বলে বাজারের যিনি আরকি মানে কেয়ারটেকার এবং ওই যে পুরনো মানে বয়স্ক লোক যিনি অনেক রাত বিরাত পর্যন্ত দোকান খোলা রাখেন, এই দুজনের মধ্যে খুব সুন্দর একটা ভাব। তারা দুজনে রাত্রেবেলা প্রায় সময় বসে চায়ের মধ্যে আড্ডা দেন এবং তারা এই বাজারটাকে পাহারা দেন আরকি। তো রাসেল ভাই, একটু কথা বলে রাখি যে আমাদের বাজারের ঠিক মাঝখান বরাবর একটা বিশাল বড় বটগাছ আছে, যেই বটগাছটা আমাদের বাজারকে চিহ্নিত করে হিসেবে সবাই রেখে দিয়েছে। বটগাছটা ভালো, কারো কোনোদিন কোনো সমস্যা হয়নি, কোনো দোকানেরও সমস্যা হয়নি। এজন্য কেউ এই বটগাছটা কাটতে রাজি না এবং সবাই মনে করে যে এই বটগাছটা আমাদের এলাকার বা আমাদের এই বাজারটার একটা চিহ্ন। তো সবাই ঠিকঠাক ছিল। এক রাতের ঘটনা, যেই রাতে ওই যে আমাদের যে বাজারের যিনি দারোয়ান ছিলেন তিনি এবং ওই যেই মুদি দোকানদার, উনার নাম হচ্ছে ফজলু মিয়া। তো 2 জন মিলে বসে চা খাচ্ছেন এবং দুজনের মানে বাল্যকালের তাদের ঘটনা শেয়ার করছেন। তো এটা আলাপ করতে করতে ওনারা দেখতে পারেন যে মানে ওনারা শুনতে পারেন হঠাৎ করে ওনাদের
ওই যে বটগাছটা যে ছিল সেই বটগাছটার দিক থেকে কোনো একটা কান্নার শব্দ আসতেছে। মনে হচ্ছে যে কোনো একটা ৫-৬ বছরের একটা শিশু বাচ্চা কান্না করতেছে। তো এটা শোনার পর আমাদের বাজারের কেয়ারটেকার এবং যে ফজলু কাকা আছে তারা দুজনেই বেশ খানিকটা অবাক হয়ে যায়। কিরে এত রাত্রে এরকম একটা শিশু বাচ্চার কান্না! তো তাদেরকে এই বিষয়টা খুবই আশ্চর্য হয়ে যায় তারা। তো যেহেতু আমাদের বাজারের কেয়ারটেকার তার একটা নিজস্ব দায়িত্ব আছে এবং ফজলু কাকা এলাকায় থাকেন, তারও একটা দায়িত্ব আছে। তারা দুজনে সেই যে শব্দটা কোথা থেকে আসতেছে সেই শব্দটার উৎসটা খোঁজার চেষ্টা করেন। তো তারা খুঁজতে দেখেন যে শব্দটা ওই যে আমাদের বাজারের যে বটগাছটা ছিল সেই বটগাছটার ভিতর থেকে একটা শব্দ আসতেছে। তো এটা দেখার পর আমাদের এই যে ফজলু কাকা ছিল সে এত বেশি ভয় পেয়ে যায়, উনি তখন ওই আমাদের বাজারের কেয়ারটেকারকে বলেন যে, "এটা অনেক সমস্যা আছে। কারণ শব্দটা ভিতর থেকে আসতেছে। এখানে জিন-ভূতের কাহিনী আছে ভাই। আমি এখানে থাকবো না। আমি আমার দোকানে চলে যাবো।" তো উনি যখন দোকানে যাইতে চায় তখন আমাদের বাজারের কেয়ারটেকার কাকা বলেন যে, "দেখো তুমি হয়তো আধ্যাত্মিক কিছু ভাবতেছো। এই যুগে এসে যদি তুমি জিন-ভূতের কথা বলো তাহলে তো হবে না। চলো আমরা বিষয়টাকে ভালোভাবে একটু লক্ষ্য করে দেখি, ভালোভাবে খোঁজাখুঁজি করি যে আসলে এখানে কি? হয়তো কেউ বিপদে পড়েছে।" তো ফজলু কাকা যাইতেই চাচ্ছিল না। কিন্তু ওই যে তার বন্ধু এখন জোরাজুরির কারণে উনিও একদম কাছাকাছি যখন চলে গেলেন, তখন উনি চলে যাওয়ার পর উনারা দেখতেছেন উনারা যেই পাশে আছেন তার অপর পাশে কান্নাটা আসতেছে। তো এবার ফজলু কাকা বলল যে, "কে আছো ওখানে? কে কান্না করতেছো?" কোনো শব্দ আসলো না, কান্না চলতেছে। যখন এই যে আমাদের যে কেয়ারটেকার ছিল উনার হাতে একটা লাইট ছিল, উনি লাইটটা ভালোভাবে যখন চতুর্ভাবে দেখা শুরু করলো ঠিক তখনই কান্নাটা বন্ধ হয়ে যায়। কান্নাটা বন্ধ হয়ে যাওয়ার পর উনারা বেশ খানিকটা অবাক হয়ে যায়। কিরে হঠাৎ করে একটা শিশুর কান্না তো বন্ধ হওয়ার কথা না, কোনো না কোনো তো কারণ আছে। তখন ওরা ওই বটগাছটার অপর পাশে গিয়ে যখন লাইট দিয়ে দেখেন যে সেখানে কিছুই দেখা যায় না। তো এরকম যখন কিছুই দেখা যায় না, তখন ওরা বেশ খানিকটা অবাক হয়ে যায় এবং হতাশ হয়ে মানে চতুর্পাশে একটু খোঁজাখুঁজি করে কিন্তু কোথাও কিছুই নেই। ঠিক যখন ওরা আবার ওদের দোকানের দিকে ব্যাক করবে ঠিক তখনই পিছন থেকে ওদেরকে একজন ডাকে, "ফজলু মিয়া, আমাকে রেখে কোথায় যাচ্ছিস?" তো যখন এইরকম একটা শব্দ আসলে তারা পিছন থেকে শুনতে পারে, এবার ফজলু কাকা বলে যে, "ভাই আমি পিছন দিকেও তাকাবো না, আমি কোনো কিছুই করব না। তোমার এত শখ হইছে তুমি যাও। আমি তোমাকে ১ম এই বলেছিলাম এটা একটা কোনো ভূতের শব্দ হবে। আমি আমার মতো আমার দোকানে চলে যাব।" কিন্তু আমাদের নাইট গার্ড কাকা বলে যে, "আরে তুমি খুব বেশি চিন্তা করতেছো। বাদ দাও আগে দেখি কি হয়েছে সেখানে।" তো তারা যখন আবার পিছন দিক দিয়ে ফিরবে তখনই দেখে যে আবার কিছুই নেই। আশেপাশে একদমই কিছু নেই। তো এবার আমাদের যে নাইট গার্ড ছিল এই নাইট গার্ড খুব বেশি মানে রাগ করে। যে কিরে বাপরে বাপ! আমি একজন নাইট গার্ড মানুষ। আমি এতদিন ধরে এখানে আছি। হঠাৎ করে আমার সঙ্গে কে মজা নিচ্ছে? তো উনি এবার অনেক বেশি রাগ হয়ে তার যে টর্চ লাইটটা ছিল এবং হাতে যে লাঠিটা ছিল সেই লাঠিটা দিয়ে মানে মাটির মধ্যে খুব জোরে কয়েকটা আঘাত করে। তো এই আঘাত করার পর আবার একটা শব্দ আসে। "তুই কি আমার থেকে বেশি শিয়ানা হয়ে গেছিস?" এরকম একটা শব্দ আসে। তখন এটা শোনার পর আমাদের নাইট গার্ড একদমই এবার ভয় পেয়ে যায়। এতক্ষণ থেকে তার ভিতরে যে সাহসটা ছিল সেই সাহসটা কিন্তু তার চলে যায়। এবং একটা সময় গিয়ে তারা আরকি দুজনেই এত বেশি ভয় পায় যে যেটা বলার বাহিরে। তারা মনে করে যে তাদের মনে হয় এই বটগাছের মধ্যে সত্যি কোনো কিছু আছে। এবং এটা দেখার পর আরকি তারা আর কোনো কিছু ওখানে না করে তারা তাদের মতো সেই রাতে আর ওই ফজলু কাকাও দোকান না করে বাড়ির মধ্যে চলে যায় ২ জনে। এবং পরদিন সকালে যখন তারা এসে এলাকার সবাইকে যখন জানানো হয় যে এই বটগাছের মধ্যে কোনো কিছু আছে বা এই বটগাছের মধ্যে খারাপ কিছু আছে, তখন এলাকার সবাই আরকি সিরিয়াস হয়ে যায় যে আসলে এটা তো মিথ্যা বলার মতো না বা এরকম একটা কিছু কাহিনী হয়েছে। তখন এলাকার সবাই মিলে একটা ভালো কবিরাজকে ডাকার চেষ্টা করে। কবিরাজকে ধরার চেষ্টা করে। একজন কবিরাজ নিয়ে আসবে যে আসলে এখানে কি হইছে, কি কাহিনী সেটা দেখানোর চেষ্টা করে। তো একজন কবিরাজ নিয়ে আসা হয়। একজন দিয়ে কাজ হবে না। উনি বলল যে একজন দিয়ে কাজ হবে না, আরো ৩ জন লাগবে। ওই উনি সহ আরো ৩ জন কবিরাজ এই বটগাছটার চতুর্পাশে বসে আমাবস্যার রাতে কাটানি শুরু করে দেয়। তখন তারা দেখতে পারে যে এই বটগাছটার মধ্যে বেশ কয়েকটা জিনের আসর আছে। তারা এতদিন থেকে চুপ করে ছিল কারণ তারা বন্দী অবস্থায় ছিল। আজ থেকে ৫০ বছর আগে এই এলাকার একজন মুরুব্বি ছিল। এই এলাকার যে মুরুব্বি ছিল সেই মুরুব্বি ওদেরকে এই বটগাছটার মধ্যে বদ্ধ করে রেখেছে। এখন ৫০ বছর পার হয়ে গেছে। এই জিনগুলো এখন ছাড়া পেয়ে এই যে মানুষদেরকে এরকম ভয় দেখানো শুরু করেছে। এবার এইটা শুনে এলাকার মানুষ তো খুবই আতঙ্ক হয়ে যায় এবং যারা এলাকার খুবই বৃদ্ধ লোক ছিল, খুব পুরনো লোক যেমন ফজলু কাকা, উনি আসলে গত রাতে ভয় পেয়েছে কারণ উনি ওই কাহিনীটা জানেন। তো উনি আবার বলেন যে, "হ্যাঁ, আমি তো এরকম একটা কাহিনী শুনেছিলাম। তার মানে ওই জিনগুলা মনে হয় আবার ছাড়া পেয়েছে।" তখন এলাকাবাসী সবাই মিলে ওই কবিরাজদেরকে আরকি ওই তান্ত্রিকদেরকে অনুরোধ করেন যেন আগের মতো তাদেরকে বন্ধ করে রাখা হয়।
তো তখন ওরা বলে যে আগের বার তো বন্ধ করে রাখা হয়েছে, কিন্তু এবার আর বন্ধ করে রাখা সম্ভব না। এদেরকে এবার হয়তো চিরতরে এখান থেকে বের করে দিতে হবে, না হলে এদের মানে কোনো একটা বন্ধ ব্যবস্থা করে রাখা হবে, কারণ এদেরকে আর বন্ধ করা সম্ভব না। তখন বলে যে আসলে তাহলে কিভাবে বন্ধ করা যাবে? তখন ওই তান্ত্রিকরা বলে যে এই এদেরকে বদ্ধ করে রাখার জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে 11টা কবুতর লাগবে এবং একটা খাসি ছাগল, মানে খাসি না, পাটা ছাগল লাগবে, একদম সাদা রঙের, টকটকা সাদা রঙের একটা এরকম একটা ছাগল লাগবে তাদেরকে, এবং 7টা মোমবাতি লাগবে, এবং একজন এলাকার যুবক লাগবে, যে খুবই সুন্দর একটা যুবক লাগবে, যে যুবকটা এখনো বিবাহ করেনি। তো এরকম একটা সবকিছু ম্যানেজ করার পরে পরবর্তী 1 মাস তারা এরকম ভাবে ছিল, এবং পরবর্তী অমাবস্যার রাতে এই কাজটা করা হবে। তারপর সেই তাদের যেগুলা জিনিসের রিকোয়ারমেন্ট ছিল সেগুলো নিয়ে তাদেরকে রাখা হয়, এবং তারা আসলে এই জিনিসগুলা দিয়ে সেই যে সেখানে কয়েকটা জিন ছিল সেই জিনগুলোকে বিতাড়িত করে, এবং পরবর্তী সময় আসলে তারা এলাকার মানুষকে বলে যে আসলে এই যে মানে যুবক ছেলে, তারপর ছাগল, তারপরে হচ্ছে কবুতর, এগুলো দিয়ে কি করছে? তখন আর কি উনি বলছে এই যুবক ছেলেকে দিয়ে আর কি ওই যে জিনগুলো ছিল সেই জিনগুলোকে এই কবিরাজরা লোভ দেখিয়েছে। এই লোভ দেখার ফলে তারা তাদের জালে মানে জালের মধ্যে আটকা পড়েছে, এবং 11টা কবুতর এবং এই 11টা কবুতর 11 জন জিনের জন্য হত্যা করা হয়েছে, এবং তাদের যে লিডার ছিল, যে সর্দার ছিল, সেই সর্দারের জন্য একটা ছাগল জবাই করা হয়েছে। তো এরপর থেকে সেই গ্রামে আর কোনো রকম সমস্যা হয়নি, এবং বটগাছেও কোনো রকম কোনো সমস্যা হয়নি। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। রিং রোড হচ্ছে মোহাম্মদপুরের একটি রাস্তা, এবং আপনারা অনেকেই রিং রোডে আসছেন যাচ্ছেন। এখনকার রিং রোড খুব আধুনিক একটি সড়ক, এবং তার আশেপাশে বড় অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স আছে, এবং মার্কেট আছে, এবং দোকানপাট আছে। অনেক ব্যস্ততম একটি সড়ক এবং অনেক ট্রাফিক থাকে। কিন্তু যেই সময়কার ঘটনা মিন্টু লিখেছেন সেই সময় সেখানে এগুলোর কিচ্ছু ছিল না। তখন সেই রাস্তার এক পাশে ছিল একটি নদী, যেটি হচ্ছে আমাদের বুড়িগঙ্গা নদী, এবং বুড়িগঙ্গার একটি অংশ ছিল, এবং আরেক পাশে ছিল কিছু বাড়িঘর, এবং সেই রাস্তা দিয়ে রাতের বেলা ট্রাক যাতায়াত করতো। তো মিন্টুর নানা বাড়ি ছিল সেই রিং রোডের উপরে, এবং সেখানে তার মামা যেতেন, যাওয়া আসা করতেন, এবং সন্ধ্যার পরে তার বাড়ি ফেরা লাগতো প্রায়। তো একদিনকার ঘটনা, গভীর রাত, মানে রাত তখন 9টা বাজে, 9টাই তখন অনেক বেশ গভীর রাত। মিন্টুর মামা বাজার করতে গিয়েছিলেন মোহাম্মদপুরের টাউন হল বাজারে, এবং সেখান থেকে তিনি বাজার করলেন। বাজার করে তিনি ফিরছেন, এবং তিনি বেশ বড় সাইজের 2টো ইলিশ মাছ কিনেছিলেন তখন, এবং কিনে তিনি আসছেন। রিক্সা নিয়ে তিনি চলে আসেন নূরজাহান রোড পর্যন্ত, এবং তারপরে তিনি কোনো কারণে রিক্সা থেকে নেমে যান, এবং তিনি ভাবেন যে আমি এখান থেকে সিগারেট ধরিয়ে হেঁটে হেঁটে চলে যাই, বাসা তো কাছেই। এবং সিগারেট খেতে খেতে তিনি আস্তে আস্তে করে হাঁটতে থাকেন, এবং হাঁটতে হাঁটতে তিনি একসময় সেই রিং রোডের যে শুরু সেখানে চলে আসেন, এবং নদীর বাতাস বেশ আসছে। রাত 9টা বেজে গেছে। তখন সেখানকার যে ফেরিওয়ালা ছিল কিন্তু তারা কমে গেছে, বেশ নিশুতি একটা অবস্থা, অন্ধকার। এবং আমি বলছি যে নদীটা আপনারা দেখছেন, সেই নদীটা মানে এখনকার যে জায়গার কথা বলছি, যারা ওই এলাকায় থাকেন তারা হয়তো চিন্তা করতে পারবেন না, কারণ তখন এই নদীটা ছিল, এখন যে আপনারা দেখছেন যে এলাকাটা গড়ে উঠেছে শেকের ট্যাগ কিন্তু সেই নদীর ভেতরে ছিল তখন, নদীর নিচে ছিল। এবং এখানকার যে বড় অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স গুলো উঠেছে সেগুলো সেই পানির তলে ছিল তখন। তো যাই হোক, সেখানে নদী ছিল, বাতাস আসছে। মিন্টুর মামা সুন্দর সিগারেট ধরিয়ে হেঁটে হেঁটে আসছেন, বেশ মজা লাগছে তার কাছে। তো রাস্তার পাশে 2-1টা বাতি ছিল তখন, এবং সেই বাতিগুলো সেদিন দেখলেন তিনি নিভানো, এবং কোনো আলো নেই, অন্ধকার, আকাশের যতটুকু আলো আছে ততটুকু। তো তিনি চিন্তা করলেন যে আমি নদীর পাড় দিয়ে হেঁটে যাই, হাতে বাজারে ব্যাগ, সিগারেটটা শেষ হতে আর একটু বাকি। তো হেঁটে যাচ্ছেন। তো যখন তিনি সিগারেটটা প্রায় শেষ হয়ে এসছে, ফেলে দেবেন, এই সময় তিনি খেয়াল করলেন যে তার সামনে যে একটা সিমেন্টের বেঞ্চি ছিল, সেই বেঞ্চির মধ্যে কেউ একজন বসে আছে, এবং বসে আছে তার কাছে একটু অ্যাবনর্মাল লাগলো। আর মানুষ বসে থাকলে না কাপড় দেখা যায় মানুষের, যদি সে শার্ট পরা থাকে শার্টের একটা রং থাকে, লুঙ্গি বা প্যান্ট পরা থাকলে সেটার একটা, সেরকম কিছু না। মনে হচ্ছে কেউ বসে আছে, কিন্তু বেশ কালো, মানে কোনো কাপড়ের কালার না, অন্ধকার। এবং তিনি বুঝতে পারছেন আকাশের আলোয়, আকাশের চাঁদ নেই কিন্তু হালকা আলো আছে, নদীর বাতাস এসে লাগছে, এই অবস্থায় তিনি দেখতে পাচ্ছেন যে বেশ কালো, এবং হঠাৎ করে তার শরীরটা কেমন জানি ভার হয়ে গেল। তো তিনি আস্তে করে কি করলেন, একটু সাইড হয়ে পাশ থেকে হাঁটা শুরু করলেন। কিছু একটা অশুভ চিন্তা তার মধ্যে আসলে ভর করেছে, বা কিছু একটা মানে অশুভ জিনিস, অশুভ একটা ভয় তার মধ্যে ভর করলো। তো তিনি যখন নাকি একটু সরে আসলেন, হেঁটে তিনি রাস্তাটা পার হবেন, এই সময় তার মনে হলো যে একটা বাতাস, দমকা বাতাস তাকে ক্রস করে গেল, তার শরীরে লেগে, মানে মনে হলো যে বাতাসটা ইউজুয়াল যে বাতাসটা আসে নদীর সেরকম না, একটা দমকা বাতাসটাকে বাড়ি মেরে গেল, এবং তার কপালের কাছে হঠাৎ করে জ্বলে উঠলো, প্রচন্ড প্রচন্ড জ্বলে উঠলো।
মানে কোনো কিছু ছিলে দিয়ে গেলে যেরকম হয় সেরকম। তো তিনি উফ করে উঠলেন, উফ করে উঠে তিনি তার কপালটা ধরলেন এবং তিনি ধরে মানে একটু অস্বস্তি ফিল করতে করতে হাঁটা শুরু করলেন বাসার দিকে। তার কপাল বেশ জ্বলছে এবং তিনি হেঁটে যখন তার বাড়ির দরজার কাছে গেলেন, তাদের বাড়ির দরজাটা যেটা ছিল সেটা একটা লোহার গেট ছিল এবং দরজার কাছে যখন আসলেন এসে দেখছেন যে দরজাটা ভেজানো। তো তিনি আস্তে করে ঠেলা দিলেন এবং এই সময় তাদের বাড়ির মধ্যে দেখলেন যে তিনি পুরো যে এই গ্যারাজ থেকে শুরু করে, মানে গ্যারাজ তো না, একটা ছোট্ট একটা গ্যারাজ ছিল যেখানে মোটরসাইকেলের মতো রাখা যেত, সেই জায়গার থেকে উপরে সিঁড়ি ঘরের আলোটা টপ করে নিভে গেল এবং তার কাছে বেশ, ওখানে লাল রঙের বাতি জ্বলছিল এবং পুরো বাতিটা নিভে গেল, তার কাছে বেশ অস্বস্তি লাগলো এবং বেশ ওই যে বললাম যে অশুভ একটা চিন্তা, অশুভ একটা ভয় তার মধ্যে ভয় করছে। তিনি বেশ মানে অস্বস্তিতে পড়ে গেলেন। তাকে উঠে যেতে হবে 3 তলায়, কারণ নিচতলায় কেউ থাকতো না, তাদের নিচতলার মধ্যে তারা একটা গোডাউনের মতো ভাড়া দিয়েছিলেন এবং 2 তলাতে কিছু ব্যাচেলার থাকতো এবং সেখানে 3 তলা উঠে যেতে হবে তাকে। তো তিনি উঠে যাচ্ছেন। তো তিনি যখন নাকি 2 তলা ক্রস করে 3য় তলার দিকে যাচ্ছেন, হঠাৎ করে তিনি দেখলেন সিঁড়ির ল্যান্ডিং এর মধ্যে মনে হচ্ছে কেউ একজন বসে আছে এবং সে বসে থাকাটাও সেই রকমই, মানে স্পষ্ট কোনো কাপড় পরা মানুষের মতো না, অন্ধকার, কারণ আলো কিন্তু নেই সিঁড়িতে, সিঁড়ির আলো কিন্তু নিভে গিয়েছে, সিঁড়িতে 2টো বাল্ব জ্বলছিল, দুটোই নিভে গিয়েছে এবং যেটা বসে আছে তিনি ওই বাইরের যে আলো হালকা আসছে আকাশের আলো এবং তাদের ওই পাশের মানে পাশের বিল্ডিং এর ওই যে লাইট বা কিছু একটা পড়েছে সেখান থেকে তিনি মনে হচ্ছে যে অন্ধকার আরো ঘনীভূত হয়ে কিছু একটা বসে আছে তার সামনে এবং তিনি একটা পচা গন্ধ পেলেন নাকে। তো তিনি এই সময় আর কিছু তিনি খেয়াল করতে পারলেন না, যেটা তিনি করলেন তিনি অস্পষ্ট মনে দোয়া পড়া শুরু করলেন। দোয়া যখন পড়েছেন তখন তার শরীরে একটা হঠাৎ ঝাঁকুনি লাগলো এবং ঝাঁকুনি লেগে একটা শীতল স্রোত বয়ে গেল এবং তিনি বেশ মানে একটা ভয় পর্যন্ত পেতে থাকলেন এবং তিনি যখন সেই মানে ওই ভয় পেতে পেতে তাদের গেটের সামনে গেলেন, দরজাটা অস্থিরভাবে নক করা শুরু করলেন। বাসার ভিতর থেকে জিজ্ঞেস করলো যে কে কে, তখন তিনি বললো কাবা কপা গলায় যে আমি আসছি। তো তাড়াতাড়ি বাসার মানুষ দরজা খুললো, দরজা খোলার পর তিনি ঘরে ঢুকলেন, ঘরে ঢুকে লাইট আছে কিন্তু সিঁড়ি ঘরের লাইটগুলো ফিউজ। তিনি উল্টো বললেন যে হঠাৎ করে লাইটগুলো ফিউজ হয়েছে এরকম, তো বাসায় বলতেছে যে ওনার কপালে জ্বলতেছে। তো বাসার মানুষরা লাইট জ্বললো তাদের ডাইনিং স্পেসে এবং খেয়াল করলো যে ওনার যে কপালে 2টো নখের দাগের মতো, মানে 2টো নখ যদি এরকম কেউ চিরে দিয়ে যায়, কাউকে 2টো নখের মতো দাগ দিয়ে চিরে দিয়ে যায়, কপালের মধ্যে একটা চিরে দেওয়া। এবং তিনি তখন দেখলেন তো ওনার ইসের নানা যে ছিল সে চলে আসে, মিন্টুর নানা এসে জিজ্ঞেস করে যে কি হয়েছে, তখন বললো যে আব্বা আমি এদিকে আসতেছিলাম এরকম এরকম ব্যাপার। তো বৃদ্ধ ছিলেন তিনি, তার অনেক অভিজ্ঞতা। তিনি বললেন যে বাবা রাতের বেলা এরকম বাজার নিয়ে এরকম মাছের ব্যাগ নিয়ে কখনো নদীর পাড় দিয়ে আসতে হয় না, এটা ঠিক না, অনেক কিছু থাকে এরকম, মানে তোমার ঐতিক দুইভাবে আসাটা ঠিক হয় নাই, তুমি বাসায় ঢোকার সময় দোয়া পড়ে ঢোকা উচিত ছিল, তোমার তখনই দোয়া পড়া উচিত ছিল প্রথম থেকে। এবং যাই হোক তাকে এগুলো বলে তার বাবা দোয়া পড়ে ঝেড়ে দেন এবং তার কপালের কাটা দেখে বলেন যে তিনি যেটা তোমাকে পিশাচ আঁচড় দিয়ে গেছে। এবং তারা যখন, যেটা হয় সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, যখন বাজারটা নিয়ে তার বাসার মানুষজন মহিলারা কিচেনে নিয়ে বাজার বের করেন, যে তার মাছ বের করেন, তা দেখতে পান যে তার মাছটা পচা, একদম পচা। তিনি মিন্টুর মামা কিন্তু বলছেন যে আমি একদম ফ্রেশ মাছ দেখে কিনেছি, এটা ধরে কিনেছি, সেটা কান দেখে কিনেছি, কিন্তু দেখেন তারা একদম পচা নরম মাছ এবং গন্ধ ছড়াচ্ছে এবং বেশ সেই মাছ খাওয়ার উপযুক্তই না, একদমই খাওয়ার উপযুক্ত না। এবং তখন মিন্টুর নানা বলেন যে আসলে আমি তোমাকে বলছিলাম যে এই জিনিসটা এরকম কিছু ঘটছে এবং খুব বাজে একটা ব্যাপার, মাছটা তারা খেতে পারে না, মাছ দুইটা। এবং যেটা হয় যে মিন্টুর মামা বা পরে ওই দিন ফ্রেশ হন এবং এরপর থেকে কিছুদিন মিন্টুর মামা সিঁড়িতে ভয় পেতেন। তাদের সিঁড়িতে কিন্তু কিছু একটা মানে এরকম বাসা বাঁধলো বলা যায় সিঁড়িতে। তিনি মিন্টুর মামাই মূলত নামতে গেলে এরকম দেখতেন। পরবর্তীতে মিন্টুর নানা তাদের বাসায় হুজুর ডেকে সিঁড়িটাকে বন্ধ করে দেন এবং হুজুর বলেন যে আপনাদের সিঁড়িতে সিঁড়ি ঘরে কোনো পিশাচ পাছা বেঁধেছিল এবং সম্ভবত আপনার ছেলের সাথেই আসছিল। যাই হোক তারা ওইটা বেঁধে দেন এবং বাসাটাকে বন্ধ করে দেন এবং তারপর থেকে আর মিন্টুর মামাকে সবসময় বলেন যে আপনি সবসময় সাবধানে থাকবেন, নামাজ কালাম পড়বেন, এগুলো বলেন এবং তিনি আস্তে আস্তে এই জিনিসটা তার কাছ থেকে চলে যায়। তবে ওই যে জায়গাটা ছিল, জায়গাটা কিন্তু আসলে এরকম ভয়ের ছিল। অনেকেই অনেক কথা বলেছে, অনেক গল্প আমরা ছোটবেলায় শুনেছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পরবর্তীতে ওইখানে যে নগরায়ন হয় সেখানেও অনেক বাসার অনেক কাহিনী আমি শুনেছি, অনেক বাসার অনেক কাহিনী শুনেছি এবং এরকম কাহিনী অনেকেই বলে যে ওইখানে এরকম অনেক কাহিনী হয়েছে। এবং এর আগেও আমি অনেক সময় দেখা গেছে যে আমি এর আগেও রেডিও শোতেও বলেছি এরকম 2-1টা কাহিনী। তো যাই হোক এই ছিল কাহিনী, মিন্টুর কাহিনী। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আজকে আমি আপনার সঙ্গে যে ঘটনাটি শেয়ার করছি এটা আমাদের এলাকারই একটি ঘটনা।
আমাদের এলাকা বলতে আমাদের এলাকার ঠিক পাশের একটা জায়গা, যেই জায়গাটার নাম হচ্ছে মদনপুর। এই মদনপুর এলাকায় ছোট একটা বাজার আছে, যেই বাজারটাকে ঘিরে একটা মানে ঘটনা সবার মুখেই প্রচলিত আছে। সেই ঘটনাটা হচ্ছে এই বাজারের একটা বটগাছ আছে, যেই বটগাছটাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের ঘটনা কিন্তু শুনতে পাওয়া যায়। ঠিক তেমনই একটি ঘটনা আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করছি। রাসেল ভাই, এই বাজারের সবথেকে বৃদ্ধ লোক, যার নাম হচ্ছে আব্দুল মালেক মিয়া। এই মালেক মিয়ার বাজারে একটা ছোট আ চায়ের দোকান আছে এবং তিনি বেশ কিছু মানে আরকি অন্য জিনিসপাতিও রাখেন। তো গভীর রাত পর্যন্ত তিনি সেখানে থাকেন। সেই দোকানটা তিনি পরিচালনা করেন। আবার কোনোদিন দেখা যাচ্ছে যে উনি বাড়ি না গিয়ে সেই দোকানের মধ্যেই শুয়ে পড়েন। তার মনের ভিতরে ভয় বা এগুলা জিন-ভূত আসলে কোনো কিছুই কাজ করে না। সেই আব্দুল মালেক চাচার কাছ থেকে আমি একটি ঘটনা শুনেছিলাম একদিনের। তো একদিন উনি রাতে দোকান করতেছেন, সেদিন হালকা বৃষ্টি পড়তেছে আরকি। তো বৃষ্টি পড়তেছে, তো উনি ভাবলেন যে দোকানটা খোলা রাখি, যদি বৃষ্টির মধ্যে কেউ বিপদে পড়ে যান তাহলে তাকে সাহায্য করা যেতে পারে। তো উনি যখন আরকি আছেন, উনি উনার মতো দোকানে বসে আছেন, অপেক্ষা করতেছেন কারো কোনো সমস্যা হয় কিনা। তো হঠাৎ করে উনি দূরে একটা কোথাও মানে জোরে চিৎকারের একটা শব্দ শুনতে পারে, "আমাকে বাঁচাও।" তো এরকম যখন একটা শব্দ শুনতে পারে, উনি বেশ খানিকটা অবাক হয়ে যান যে, "কিরে এত রাত্রে আবার আমাকে বাঁচাও কে?" তো উনি উনার দোকান থেকে নেমে উনার হাতে যে টর্চ লাইটটা ছিল, সেই টর্চ লাইটটা দিয়ে এপাশ-ওপাশ একটু ভালোভাবে মানে দেখার চেষ্টা করলেন যে আসলে কেউ আছে কিনা। কিন্তু উনি দেখতে পারলেন সেখানে কোনো কিছুই নেই। তো কোনো কিছুই যখন নেই, তখন উনি বেশ খানিকটা অবাক হয়ে যান যে, "কিরে এখনই শুনলাম একটা ডাক, এখন আবার কেউ নেই।" তো উনি মনে করেন যে হয়তো আমার মনের ভুল হয়েছে। অনেক রাত হয়েছে তো, আবার বৃষ্টি পড়তেছে। মনের ভুলে হয়তো এরকম কিছু একটা আমি শুনে ফেলেছি। তো তখন উনি বললেন যে, তাহলে এত রাতে আর জেগে থাকার দরকার নাই। আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি।" তো উনি উনার দোকান বন্ধ করে সেই যে মানে দোকানের ভিতরে যে উনার শোয়ার মতো জায়গা ছিল, সেই জায়গাটা রেডি করতেছেন। তো রেডি করার পর উনি আরকি চান যে বাইরে থেকে একটু ঘুরে এসে তারপর উনি শুয়ে পড়বেন। তো যখন উনি বাইরের থেকে মানে বাইর থেকে মানে যাচ্ছেন আরকি, মানে বাইর থেকে গেছেন, বাড়ি ঘুরতেছেন। তো হঠাৎ করে উনার মনে হলো যে একটু সামন থেকে আসি। সামন থেকে বলতে তার সামনেই কিন্তু ওই বটগাছটা। সেই বটগাছটার আশেপাশে উনি যান। তো উনি ওই বটগাছটার আশেপাশে দেখতে পারেন যে ওইখানে একজন বৃদ্ধ মানুষ বসে আছে। মানে এমন বৃদ্ধ মুমূর্ষু অবস্থায় শুয়ে আছে, এই বৃষ্টির মধ্যে, ঠান্ডার মধ্যে উনি ওখানে শুয়ে আছেন। তো ইনি এটা দেখে বেশ খানিকটু অবাক হয়ে যায়। কারণ সারাদিন তো এখানে তেমন কেউ ছিল না। তাহলে হঠাৎ করে রাতে এখানে কে একজন এসে হাজির হলো। তো উনার কাছে বেশ খানিকটা অবাক লাগে। তখন উনি বলেন যে মানে লাইটের আলো তার দিকে তাকিয়ে বলেন যে, "কে ভাই ওখানে শুয়ে আছেন? আ আপনার কি সমস্যা আমাকে বলেন, আমি এখানকার লোক।" তখন ওই যে ওখানে যে যিনি আরকি ছিলেন, যেটাই ছিল আরকি, ওইটা কোনো কথা-টথা কোনো সাড়া শব্দ নাই। উনি উনার মতো আরকি ঘুমায় আছেন নাকি কিছু করতেছেন। তো তখন এই যে আমাদের আব্দুল মালেক চাচা যিনি আছেন, তিনি বেশ খানিকটা অবাক হয়ে যায়। "কিরে এত জোরে ডাকলাম তারপরেও শুনে না।" তো উনি আরেকটু কাছাকাছি গেলেন। কাছাকাছি গিয়ে উনি দেখতে পারলেন যে আসলে ওই যে যেই লোকটা ছিল, সেই লোকটা মানে ঠান্ডাতে কাঁপতেছে, এরকম গোঙানি একটা শব্দ আসতেছে। তো এবার আব্দুল মালিক চাচা বেশ খানিকটা অবাক হয়ে যায়। "আরে ভাই রে ভাই, এত কষ্টে আছে তারপরেও উনি আমার ডাক শুনতেছে না।" তখন উনাকে বলে যে, "চাচা।" তো এই যে যখন কাছাকাছি গিয়ে চাচা ডাকছে, তখন সেই লোকটা আস্তে, আস্তে তার যে মাথাটা, সেই মাথাটা তুলতেছে। তো মাথাটা যখন তুলতেছে, তখন আব্দুল মালিক চাচা যিনি আছে, তিনি ওটা দেখে, ওনার দৃশ্যটা দেখেই উনি একদম ধপ করে মাটির মধ্যে পড়ে যায়। কারণ তিনি দেখতে পারে যে এই যে লোকটা মাথা তুললো, উনার মাথাটাই শুধু উঠতেছে। উনার কোনো মুখ নেই, কোনো নাক নেই, কোনো মুখ নেই, কোনো চোখ নেই। ওই পুরো জায়গাটা একটা কঙ্কালের মতো দৃশ্য হয়ে গেছে। তো এটা দেখে উনি এত বেশি ভয় পান যে উনি ওখান থেকে চলে আসতে চাচ্ছেন। ঠিক তখনই উনি দেখতে পারেন এই বৃদ্ধটা এবার আ উঠে দাঁড়িয়েছে। তো দাঁড়িয়েছে কেমন? মানে হাওয়ার মধ্যে দাঁড়িয়েছে কেমন? মানে হাওয়ার মধ্যে ভেসে আছে, এমন একটা অবস্থা। উনি এটা দেখে তো আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না। উনি আরকি এটা দেখার পরে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যান। তো পরদিন সকালে যখন মানুষজন আসে বাজারে, তখন দেখতে পারে যে আব্দুল মালেক চাচা সেখানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তখন উনাকে উঠায় নিয়ে একটা ভালো ডক্টরের কাছে, ওই যে বাজারের যে ডাক্তার আছে, সেই ডক্টরকে দেখা হয়। ডাক্তার দেখে যে না, সবকিছু ঠিকঠাকই আছে, তাহলে কেন কি হইছে হঠাৎ করে? তারপর উনাকে ওষুধ-টষুধ দিয়ে উনাকে আসলে আরকি সুস্থ করেন। সুস্থ করেন বলতে জ্ঞান ফিরান। জ্ঞান ফেরার পর উনাকে জিজ্ঞাসা করা হয় কেন, কিভাবে, কি হয়েছে না হয়েছে। তখন উনি গত দিনের যে ঘটনা আছে, সেই ঘটনা সবাইকে খুলে বলেন। তো এই ঘটনা শোনার পর সবাই তো অবাক হয়ে যায় যে এই বটগাছে তো আমরা অনেকদিন অনেক কাহিনী শুনেছি, কিন্তু আমাদের কারো চোখে তো কিছু পড়েনি। কিন্তু আপনার চোখে এরকম কিছু পড়লো, এটা তো সত্যি অবাক করা একটা বিষয়। তারপর ওই আব্দুল মালেক চাচাকে নিয়ে একজন কবিরাজের কাছে নেওয়া হয়। তো কবিরাজ বলে যে আসলে এইটা রাতটা এমন একটা ভয়ানক রাত ছিল। এই রাতের
এই দিনে এই সময়ে এইরকম একটা অবস্থায়, সেদিনও বৃষ্টি ছিল, সেদিনও এইরকম অবস্থা ছিল। এইখানে একটা মোটরসাইকেল আরোহী আসে। মোটরসাইকেল আরোহী মানে ঠিক মোটরসাইকেল কিনা গাড়ি বাড়ি এরকম একজন মানুষ আছে। কোনো কারণে ওই আকাশ থেকে বিজলি চমকায়, যেই বিজলি চমকায় আরকি, বিজলির চমকার কারণে ওই লোকটা ওখানে স্পট ডেড হয়ে যায়। এবং ডেড হয়ে যাওয়ার পর ওই যে মানে বটগাছটার নিচে থাকার কারণে ওনার লাশটা আসলে কেউ খুঁজে পায় না। এবং পরবর্তী সময়ে উনি ওনাকে ওই লাশটা ওখানেই গলে পচে আরকি শেষ হয়ে যায়। তো এই যে মানে শেষ হয়ে যায়, তাকে যে কেউ সংস্করণ করেনি বা তাকে কেউ দেখেনি, এটার জন্যই এই আত্মাটা ওই দিনের ওই রকম রাতে যদি কেউ তার সঙ্গে এরকম কোনো ডিস্টার্ব করে, তাহলে তাকে এরকম আসর করে। তো পরবর্তী সময়ে ওই তান্ত্রিক আরকি আমাদের মালেক চাচাকে তাবিজ দেয়। মালেক চাচা এখনো বেঁচে আছে। উনার গলায় ওই মানে তাবিজটা এখনো পড়া আছে। কিন্তু ওই দিনের পর থেকে আর কোনোদিনও তিনি ঐরকম কোনো কিছুর দৃশ্য দেখেনি। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। আমি এখন যে ঘটনাটা শেয়ার করব সেই ঘটনাটা ঘটে ইটালিতে। আসলে ইটালি বলবো না, বলবো হচ্ছে বাংলাদেশ থেকে ইটালি। আর ইটালির ফ্লোরেন্স রিজিয়ন, কোন জায়গায় আমি বলছি না, এবং এটা এই রিজিয়নটার নাম বলছি ফ্লোরেন্সে এই ঘটনা ঘটে। এবং এটা একটা বাস্তব সত্য ঘটনা। যে ঘটনা শেয়ার করবো, ফিরোজ সাহেব 1979 সালে প্রথম তিনি ইতালিতে যায়। তখন তার বয়স 25 বছর। 79 সালে বাংলাদেশ থেকে যাবার সময় তার বাবা মা তাকে বিয়ে পড়ায় দেয় এবং এক বন্ধুর মেয়ের সাথে, তার বাবা মার এক বন্ধুর মেয়ের সাথে, যার সাথে তার বিয়ের কথা ছোটবেলায় পাকাপাকি হয়েছিল। তো প্রযুক্তিগতভাবে পুরো বিশ্বে এতটা অ্যাডভান্স ছিল না, বিধায় তখন তারা চিঠি আদান প্রদান করতো স্বামী স্ত্রীর মধ্যে। ছবি পাঠাতো এই ফিরোজ ভাই। তো ফিরোজ সাহেব প্রায় 7 বছর থাকার পর বাংলাদেশে অনেক জোরাজুরি করবার পর আসে। তো যেহেতু 7 বছর চলে গেছে, মাঝখানে আসা হয়নি, আর তার স্ত্রী আছে। তো বিয়ের 3-4 বছর পর তারা ভালোভাবে মোটামুটি কন্ট্যাক্টটা রেখেছিল, কিন্তু শেষের 3 বছর তিনি আর কোনো ধরনের কন্ট্যাক্ট রাখেন নাই। তো বাংলাদেশে তিনি আসেন এবং সাথে করে একজন মহিলা নিয়ে আসে। তো বিদেশি মহিলা দেখে তার মানে বুঝতে আর বাকি রইল না, একটা ঝামেলা তো হয়েছে। এবং গ্রামের লোকজনও বেশ প্রশ্নের কোনো সীমা নাই, এই বিদেশি মেয়ে এখানে ফিরোজের সাথে কিভাবে, কেমনে, কি। তিনি শেষমেশ বাড়িতে এসে তার স্ত্রীকে তালাকনামা পাঠিয়ে দেয়। কারণ ওই মুহূর্তে তিনি যখন বাংলাদেশে আসেন, তখন তার স্ত্রী ছিল তার বাবার বাড়িতে। তো তালাকনামা পাওয়ার পর তার স্ত্রী আর ফেরত আসেনি তাদের বাড়িতে। তিনি বউ নিয়ে প্রায় 3 মাসের মতো গ্রামের বাড়িতে ছিল। তো কিছু জটিলতার কারণে তার গ্রামে নামটা আমি প্রকাশ করছি না। তিনি বাংলাদেশ থেকে যাবার আগে তার প্রথম স্ত্রীর লোকজন, যেহেতু তাদের পরিচিত আর ফ্যামিলি ভাবে তারা পূর্বে আগের থেকে বিয়ে ঠিক ছিল, অনেক ঝামেলা, সবাই জেনে বুঝে তাদের বিয়ে ঠিক করেছিল, কিন্তু তিনি বিদেশ থেকে মেয়ে বিয়ে করে নিয়ে আসছে। তো তার ওই ফ্যামিলিটা তাদের সাথে মারামারি করতে চলে আসে, লাঠিসোঁটা নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করেন। প্রচন্ড ঝগড়া বিপদের এক পর্যায়ে তখনকার আমলে প্রায় 20,000 টাকার বিনিময়ে তালাকের সকল কার্যক্রম শেষ করা হয়। তার সাথে তার তৎকালীন আমলে 20,000 টাকা কিন্তু অনেক টাকা। তো তার সাথে তার পরিবারের মধ্যে একটা বিশাল দূরত্ব হয়ে যায়, কারণ তার পরিবারকে তিনি এড়িয়ে এই বিদেশি মেয়েকে বিয়ে করেছেন, যাকে কেউ মেনে নিতে পারেনি। এবং তিনি সিদ্ধান্ত নেয় তিনি যেহেতু 3 মাস থাকবেন, একটু আগে ফেরত চলে যাবেন। তো এবার যখন তিনি বাংলাদেশে এসেছেন, তো তার ভাইয়ের জন্য তিনি একটা ব্যবস্থা করে নিয়ে আসেন। তার ভাই অনেক আগে থেকেই বলেছেন তার ভাইকে তিনি নিয়ে যাবেন ইতালিতে সাথে করে। তো এরকম প্ল্যানিং তিনি আসেন বাংলাদেশে। তো যাবার 3 সপ্তাহ আগে তিনি হঠাৎ শরীরে কেমন যেন একটা জ্বর অনুভব করতে থাকে, যাওয়ার 3 সপ্তাহ আগে। আর তিনি এসে তালাক দিয়ে ফেলেন। তো হঠাৎ করেই জ্বর চলে আসে। তো এবার তার ভাইকে তিনি সাথে যেহেতু নিয়ে যাচ্ছেন, আগেও বলেছি, তো তার ভাই তার সাথে ছিল। তার ওই 3 সপ্তাহের মধ্যে শরীর একদম পাতলা হয়ে দুর্বল হয়ে যায়। জ্বর বেড়ে তারা 103-এ যাওয়ার আগে দিয়ে প্রায় 14 দিনের বিশ্রাম নেন তিনি। এরপরে ইতালি ফেরত যান। তো তার ভাই তার সাথে ছিল এবং তিনি যে মেয়েটাকে বিয়ে করেছিল সেই মেয়েটার শহরই হচ্ছে ফ্লোরেন্স, ওই মেয়েটা ওই এলাকার। তো তিনি সেখানে ফিরে যাওয়ার পর তাকে কেমন একটা তার সাথে আজীব ঘটনা ঘটতে থাকে এবং তিনি তার ভাইকে এই ঘটনাগুলো বলেছেন এবং এক ধরনের চিন্তায় তিনি পড়ে যান এবং মনের ভিতর থেকে খারাপ একটা ফিলিং আসতে থাকে যে কোন একটা বিপদ কি তার সাথে ঘটতে যাচ্ছে বা কিছু একটা। তিনি আস্তে আস্তে সময়ের সাথে সাথে বদলে যেতে থাকেন, তা একদম পরিষ্কার দেখা যাচ্ছিল। প্রচন্ড ঠান্ডার মধ্যে তিনি একদিন রাত 9টায় বাড়িতে ফিরেন পা কাটা নিয়ে, এবং সবাই খুব উত্তেজিত হয়ে যায়। তার ভাই, তার স্ত্রী খুব উত্তেজিত হয়। তখন তার ভাই তার কোম্পানিতে চাকরি পায়নি। তার পায়ের উপরে নাকি উপর থেকে রডের মতো কিছু একটা পড়েছে। এবং তিনি আসলে, আমি একটা কথা বলতে ভুলে গেছি, যে তিনি কনস্ট্রাকশন সাইটে কাজ করতো। পরে হাসপাতাল থেকে তাকে ব্যান্ডেজ করে নিয়ে আসে। ঘটনা হলো তিনি বসে বসে কাজ করছিলেন, কিছু একটা ধরে কাজ করছিলেন। তিনি ছিলেন ওই সাইটের সুপারভাইজার। তো তিনি উপরের দিকে তাকিয়ে চেক করছিলেন কিছু একটা। হঠাৎ করে উপর থেকে লোহার মতো কিছু একটা তার পায়ের সামনে পড়ে। যদি সেটা মাথায় পড়তো, তার মাথা দ্বিখণ্ডিত হয়ে যেত। কিন্তু কেন জানি তার মাথায় পড়ার কথা, সেটা তার মাথায় পড়েনি, তার পায়ের উপরে রডটা পড়ে এবং খারাপ হয়ে পড়লে পাটা ভেদ করে বের হয়ে যেত। কিন্তু রডটা তার পায়ের উপরে চ্যাপ্টা হয়ে পড়ে, যার কারণে তার পা ফুলে যায়। তো তিনি ব্যান্ডেজ চেঞ্জ করে বাসায় আসে। আর তিনি বাসা থেকে যেহেতু কাজে যান, সারাক্ষণ নাকি তার কানের মধ্যে, যখনই তিনি কাজে যেতেন, সারাক্ষণ নাকি কানের মধ্যে ঘন্টার শব্দ আসতো। চার্চের ঘন্টা, কিসের ঘন্টা তিনি বুঝতে পারছিলেন না।
পিছন থেকে কোপ পড়ার শব্দ আসতো, কেমন একটা মাংসের মধ্যে কে যেন গাছের গুড়ির উপর মাংস রেখে কেন কোপাচ্ছে, কিন্তু পিছনে তিনি তাকিয়ে দেখতো কিছুই নাই, এবং এরকম ওই ধরনের কোনো শব্দ আসার চান্সও নাই। গাড়ি ঘোড়ার মাঝখানে তিনি এই শব্দ পেতেন আর কি। তার কাছে শব্দটা ছিল পরিষ্কার, এবং তিনি আশেপাশে তাকালেই অন্য মনস্ক হলেই মানে শব্দগুলো উধাও হয়ে যেত, এবং তিনি যখন কনসেন্ট্রেট করতো শব্দগুলো তিনি পরিষ্কার শুনতে পেত। তো তার স্ত্রী ও তার ভাই বলেছেন যে তুমি কিছুদিন কাজে যেও না, আর যেহেতু অলমোস্ট ছুটি নেই হয়ে গেছে, কারণ পা তার ফুলে গেছে, এবং ওই যেহেতু গ্রামের বাড়ি বাংলাদেশে গিয়েছিল 3 মাসে ছুটি নেওয়া হচ্ছে, অফিস থেকে বলছে ছুটি দেওয়া হবে না, তো কয়েকদিনের রেস্ট তাকে দেয়, যেহেতু তিনি পায়ে ব্যথা পেয়েছিলেন। তো ধীরে ধীরে পায়ের ব্যথা বাড়তে থাকে, ব্যথার কারণে তার কাজে যাওয়া হচ্ছিল না। এরকম প্রায় 2 থেকে 3 সপ্তাহ চলে যায়। তিনি বাসার ভেতর সারাক্ষণ একটা রুমের মধ্যে নিজেকে মানে আবদ্ধ করে ফেলে, সেখান থেকে বের হতেই চাচ্ছিলেন না, মানে একদম বের হতেই পারছিলেন না। তো হঠাৎ করেই কারোর সাথে কথা বলা বন্ধ হয়ে গেল, এদিকে কাজে যাচ্ছিল না, বিধায় তাকে কাজ থেকে বিদায় করে দেওয়া হয়। তিনি বাসা থেকেও বের হচ্ছিল না, হঠাৎ চিৎকার, তীব্র চিৎকার। একদিন এরকম ভাবে একটা দিন গেছে যে হঠাৎ করে চিৎকার শব্দ পাচ্ছেন, চিৎকার করতে করতে তিনি হাঁটু গেড়ে বসে আছেন। তার ওয়াইফ পাশে ছিল, তার ওয়াইফের ভাষা তখনও প্রপারলি তার ভাই বুঝতে পারতো না, কিন্তু উনি যে ভয় পেয়েছে তার হাজবেন্ডের এরকম হাঁটু গেড়ে বসা দেখে, এবং তিনি হাঁটু গেড়ে বসে ক্ষমা চাচ্ছিলেন কারো কাছে। তার ক্ষমা চাওয়ার ধরনটা ছিল হাত জোর করে মাথা নিচু করে কান্না করা অবস্থায় মাফ চাচ্ছে তিনি কারো কাছে জানি, তাও হাঁটুর উপর ভর করে মাটিতে বসে। তার ভাই কিছুটা অবাক হয়ে যায় তার এই অবস্থা দেখে। তিনি তখন জোর করে জিজ্ঞেস করেন কি হয়েছে আপনার, ধাক্কা দিতে থাকেন, কিন্তু হুশ আসছিল না, মানে তার ভাইকে চেনার কোনো উপায় দেখছিল না তার ভাই, মানে তার ভাইকে চিনতে পারছিল না। হঠাৎ করে তার জ্ঞান ফেরে, তখন তার ভাই বলে আপনি বলেন আমাকে কি সমস্যা, আপনি এরকম মুভমেন্ট কেন আপনার ইদানিং, কাজে যাচ্ছেন না, নিজেকে বন্দি করে রেখেছেন, ঘটনা কি? তো তার ওয়াইফ মানে খুব চিন্তিত হয়ে পড়ে যাবেন। তখনও ওই যে বললাম যে তার ভাই মাত্র ইটালিতে গেছে, তার ওয়াইফের ভাষা তখনও তিনি প্রপারলি বুঝতে পারতেন না। তিনি বলেন যে দেখ 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 আমি কিভাবে বুঝাই তোকে, আমি কয়েকদিন যাবত স্বপ্ন দেখি এবং অনেকদিন নদীর কোনায় দাঁড়িয়ে থাকতাম, আর আমার কাছে একজন মানুষ আসতো, সে আমার সামনে দাঁড়িয়ে থাকতো, এটা কিন্তু আমি বেশ কয়েকদিন যাবত দেখছি। আমি প্রথম এরকম ভেবে নিয়েছিলাম যে স্বপ্ন, এটা কিছু না, কিন্তু এই যখন আমি প্রতিদিন আসা শুরু করলো, আমি তাকে রাস্তাঘাটে, বাসের মধ্যে, কাজের মধ্যে দেখা শুরু করলাম, তখন আমার মাথা খারাপ হয়ে যাওয়া শুরু করে। কয়েকদিন যাবত আমি খারাপ শব্দ শুনি, মনে হতো যে আমার পেছনে কেউ মাংস কোপাচ্ছে, আর কেউ পাটা পুটাতে কিছু একটা পিষছে। আজকে স্বপ্নে দেখি সেই লোকটা যে আমার সামনে এতদিন দাঁড়িয়ে থাকতো, সে আমার সামনে দাঁড়িয়ে আমার হাতে আব্বার মাথা দিয়ে বলে এটা তোর জন্য। আব্বার মাথাটাই শুধু, আর কিচ্ছু না। আব্বার মাথার মধ্যে চুল ছিল, আর চুলের মধ্যে ছিল সাপ জড়ানো। আমি ভয়ে মাথাটা ফেলে দিই, আর তিনি তখনই আমাকে কুড়াল দিয়ে কোপ দিতে চাইলো। এত বড় বটি আর কুড়াল আমি আর কখনো দেখি নাই। আমি মাফ চাচ্ছি তো চাচ্ছি, আর তোরা তখন আমাকে ধাক্কাচ্ছিস। এরপরে আমার আর কিছুই মনে নাই। তার মানে তিনি এই দেখে ঘরের ভেতরে সেই হাঁটুগাড়া অবস্থায় পাওয়া যায় তাকে, এই অবস্থায় তিনি এগুলি দেখছিল। তিনি তখন পরে ডিসক্রাইব করেন তার স্ত্রী যেহেতু ইসলাম ধর্মের না, তিনিও তার ধর্ম ঠিকই পালন করতো, কিন্তু ফিরোজ সাহেব কোনো কিছুই পালন করতো না। তো এই দৃশ্য তখন প্রতিদিনের। এই ঘটনা 1987 সালে, সময় পার হয়ে তখন তার বিয়ের 2 বছর শেষ হয়ে গেছে। তার স্ত্রী তখন অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তার স্ত্রীর আসলে ওই দুনিয়াতে কেউ নাই, মানে তার এই বিদেশি স্ত্রী, যে বিদেশি মেয়েটাকে তিনি বিয়ে করেছিলেন, তার আসলে পৃথিবীতে কেউই ছিল না, আত্মীয় স্বজন ছিল, দূরে ছিল আর কি। তো ফিরোজ সাহেব সব দেখাশোনা করতেন। আর মজার বিষয়, যে বাসায় থাকতেন এটা তার মেয়েটার বাসা। সেদিন তিনি কাজে ছিলেন এবং অফিসে মেসেজে আসে যে তাকে বাসায় ফোন করতে হবে। তিনি যোগাযোগ করার চেষ্টা করার পর তাকে পাওয়া যায়, এবং তিনি পায় ফোনে, কিন্তু তার ফোন ধরে তার ভাই তাকে বলে, এবং খুব অনেকটা গম্ভীর ভাষায় নাকি বক্তব্যের মতো লাগছে কিছু একটা 3তলা বাড়ি আছে সামনে, বাড়ির গেটে তখন তার ভাই দাঁড়িয়ে। এসব বাস্তব কিছুই তখন ঘটে চলছিল তার সাথে। তিনি গেটের কাছে যেতেই তার ভাই উধাও হয়ে যায়। তিনি বুঝতে পারছিলেন না কোথায় এবং কোথায় তিনি দাঁড়িয়ে আছেন, কিভাবে তিনি এখান থেকে বের হবেন। তিনি লক্ষ্য করেন তার ভাই বিল্ডিং এর ভেতরে জানালার সামনে জানালায় দাঁড়িয়ে আছে। তিনি চিৎকার করতে থাকে, তিনি তার ভাইকে এবং তার স্ত্রীর নাম ধরে ডাকতে থাকে, কিন্তু কোনো কিছু সুরাহা হচ্ছিল না। তিনি এই এলাকায় আগে আসেন নাই, কিন্তু দিনের বেলার সবকিছু বদলে তখন রাতে পরিণত। কিন্তু যে সময়টায় তিনি আসেন তখন দিন হওয়ার কথা, কিন্তু তখন তার কাছে রাত মনে হচ্ছে। তিনি দেখেন সেই বাড়ির ভেতর থেকে ইশারা দিয়ে তার ভাই তাকে ভেতরে যেতে বলছে। তার কাছে স্বপ্নের মতো নাকি লাগছিল প্রতিটা জিনিস। তিনি পেছনে দৌড় দেন, আর পেছন থেকে অট্টহাসির শব্দ তার কানে ভেসে আসতে থাকে। যেহেতু তিনি একটু বালকি ছিলেন, মোটা ছিলেন, তাই তিনি যতটুকু পারছিলেন না, রাস্তা শেষ হচ্ছিল না। অনেক সময় পার হয়ে গেছে, কিন্তু এই শব্দটা তিনি কানে শুনতে পাচ্ছেন। এদিকে রাস্তার কোনো সুরাহা নাই, মানে যে রাস্তা দিয়ে আসছিলেন তিনি অন্য রাস্তায় চলে গেছেন, কোন রাস্তায় গেছেন তিনি বের হতে পারছেন না। এতদিন ধরে এই শহরে থাকেন, অথচ এই ছোট্ট একটা রাস্তা ধরে বের হয়ে যাচ্ছে না। এটা তিনি চিন্তা করতে করতে মাটিতে পড়ে যান। তখন তিনি আল্লাহকে ডাকা শুরু করেন। আপনি যখন আশেপাশে কিছু দেখবেন না, তখন আপনার এই অদৃশ্য বিশ্বাসটাই আপনাকে বাঁচাতে পারে। অনেকে তা বুঝে তার সাথে ঘটনা ঘটে যাওয়ার সময় আল্লাহ তখন স্মরণে আসে। এটা আমার কথা। তিনি রাস্তায় পড়ে আছেন, তাকে খুঁজে বের করে পুলিশ, কিন্তু পেছনে কি হয়েছে তা কেউ জানে না। তিনি খুব সাবলীল ভাবে রাস্তায় পড়েছিল, কোনো ইনজুরির চিহ্ন ছিল না।
তাকে হাসপাতালে পৌঁছানোর পর বেডে দেখে তার পরিবার মানে তার ভাইকে ডাক দেওয়া হয়। তখন তার ভাই অলরেডি তার অফিসে মানে জয়েন করেছে, কাজ করার জন্য জয়েন করেছে অলরেডি, তার যে জায়গায় কাজ করতেন সেই জায়গায়। তো তার ভাইকে ডেকে তিনি যখন ঠিক হন তখন বলে যে, তুই যখন আমাকে ডাকলি তোর ভাবির কথা বলে আমি টেনশনে পড়ে যাই, আমি দৌড় দেই ওই এলাকায়। ওই এলাকাটা ভালো না, তারপর আমি জানি, কিন্তু আমি বুঝলাম না কেন আমি এই জায়গায় চলে যাই। তিনি তখন চিন্তা করেন নাই যে তিনি কোথায় যাচ্ছেন। এটা 1987 সালের কথা। তার ভাই বলে, আমি আপনাকে কখন ডাকলাম? আমি তো আপনার সাথেই অফিসে ছিলাম, আমি একটু বের হয়েছিলাম দুপুরের খানা খেতে, আমি ঢুকে দেখি আপনি নাই। ভাবির নাকি শরীর খারাপ লাগছে, আপনি অফিসে তাই বলে বের হয়েছেন। আমি তো জানতাম না আপনি একা মানে আপনি একা নিতে পারবেন কিনা ভাবিকে, তাই আমিও ছুটে যাই বাসায় আপনাকে সাহায্য করার জন্য। বাসায় গিয়ে দেখি আপনি গেছেন কিনা, আমি যে দেখি ভাবি বাসায়, কিন্তু আপনি তখনও যান নাই বাসায়, আপনি তখন অফিসে। তো আমি একটু পরিষ্কার করে দিই, তাদের বাসা অফিস থেকে হেঁটে গেলে 10 মিনিট লাগে। তার মাথায় তখনও কিছু খেলছিল না যে আসলে তাহলে সেই ভয়েস এটা কার ভয়েস ছিল। তার ভাইয়ের ভয়েসই তো লাগলো, আর এটা তো তার ভাইয়েরই ভয়েস। তবে এখন যেমন অহরহ কথা হয়, তখন তো তার মোবাইল ছিল না, এরকম সারাক্ষণ কথা হতো না, তাই তার ভাইয়ের ভয়েসটাও তিনি প্রপারলি তখন বুঝেন নাই। তিনি চিন্তা করছিল এরকম কে করবে, আর তিনি কেনই ভিকটিম হবেন, এই পরিস্থিতিটা তার সাথে কেন হচ্ছে, আর কেউ তো এটাকে সাফার করছে না। তো তার স্ত্রী যখন তার এই ঘটনাটা ঘটে, তখন তার স্ত্রী 7 মাসের অন্তঃসত্ত্বা। তো তার স্ত্রীকে তিনি পুরো ব্যাপারে বলেন নাই আর কি। তার ভাই জানতো তিনি কেন হাসপাতালে, আর তিনি কিভাবে হাসপাতালে আসেন এই ব্যাপারে তার স্ত্রী কিছুই জানে না। তাতে তিনি হাসপাতালে ভর্তিটাই জানতো আর কি। তো 9 মাস শেষ হয়ে তার স্ত্রী যখন অন্তঃসত্ত্বা 10 মাসে পড়বে, এমন সময় কোনো একদিন রাত 11টায় হঠাৎ ওঠে ব্যথা, প্রসব ব্যথা। তার স্ত্রী অকল্পনীয় চিৎকার করতে থাকে। ফিরোজ সাহেবের ভাই আসে এবং সাহায্য করার জন্য তাকে মানে বাসা থেকে গাড়িতে ওঠানোর জন্য সাহায্য করতে থাকে। তো হঠাৎ করে সাথে একজন বাঙালিও আসে। তিনি আর খেয়াল করেন, যেহেতু হেল্প করছিল, তিনিও হেল্প করছিল। তার বাসার সামনে অ্যাম্বুলেন্স পেয়ে যায় এবং ফিরোজ সাহেব তার ভাই উঠে যায় অ্যাম্বুলেন্সে উঠে যাওয়ার পর তিনিও তার ভাই লক্ষ্য করেন, কিরে কাহিনী কি, বাসার সামনে অ্যাম্বুলেন্স, কেউ তো ডাকি না অ্যাম্বুলেন্স, গাড়িতে নিয়ে যাওয়ার কথা, আর যে লোকটা তাদের হেল্প করে অ্যাম্বুলেন্স উঠালো সে তো গাড়িতে উঠলো না, তাকে তো চিনতে পারছে না। তো দরজা খোলা ছিল, সেও হাত দিয়ে সাহায্য করে তাদের অ্যাম্বুলেন্সে ওঠাতে সাহায্য করে। তো প্রসব ব্যথায় তার স্ত্রী কাতরাচ্ছে, এত কিছু খেয়াল করে নাই, আর তার তখন স্ত্রী কাতরাচ্ছিল। তিনি সামনে তাকে দেখেন অ্যাম্বুলেন্সের ড্রাইভিং সিটে কেউ নাই, গাড়িটা একটা গহীন রাস্তায় ঢুকে গেছে, আশেপাশে একদম অন্ধকার। তিনি কোথায় যাচ্ছে কিচ্ছু জানে না, তবে তিনি চিৎকার করছে যে শব্দ শোনার কেউ নাই। তিনি দেখছে তার পাশে তার ভাইও নাই। এখন তার ভয় আরো বেশি বেড়ে যায়, তিনি তখন কান্না করছে, অস্বাভাবিকভাবে কান্না করছে, কিন্তু তার কান্না শোনারও লোক নাই, আশেপাশে কোনো মানুষ নাই। এরা তখন এমনিতেই রাত ছিল। তার ভাই এতক্ষণ তার পাশে বসা, হঠাৎ করে তার ভাই কই, স্ট্রেচারে তার স্ত্রী শুয়ে আছে, কিন্তু তার স্ত্রীর উপরে একটু আগেও মানে এরকম অবস্থা ছিল না। তিনি যখন সাথে সাথে তার স্ত্রীর দিকে তাকায়, দেখেন তার স্ত্রী কাফনের কাপড় পরা, এবং তার স্ত্রীর উপরে স্ত্রীর শরীরের উপরে, বুকের উপরে একটা ফুটফুটে বাচ্চা। সেই বাচ্চাটা খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু বাচ্চাটার চোখ বন্ধ। এই নিঃশ্বাস নেওয়াটা কিছুক্ষণ পর বন্ধ হয়ে যায় তার সামনে। বাচ্চাটা নড়ছে না, নিঃশ্বাস নিচ্ছে না, একদম নড়ছে না। এই অবস্থায় তার ঘুম ভাঙে, তিনি স্বপ্ন দেখছিল, এবং পরদিন সত্যি সত্যি তার স্ত্রীর প্রসব ব্যথা ওঠে, এবং তাকে হাসপাতালে নিয়ে অ্যাডমিট করার পর তিনি তার ভাইকে স্বপ্নটার ব্যাপারে জানান। যেদিন স্বপ্ন দেখেন তার পরের দিনই প্রসব ব্যথা ওঠে, এবং ওই দিন রাত 10টায় তার স্ত্রী সারাদিনের প্রসব ব্যথার পর একটি কন্যা সন্তানের জন্ম দেয়। রাত 2টার দিকে তার স্ত্রীর প্রচন্ড রক্তক্ষরণ শুরু হয়, এবং এক পর্যায়ে সে রক্তক্ষরণ কন্ট্রোল করতে পারেন নাই, এবং কি করবে তারা বুঝে, মানে হাসপাতালের লোকজন বুঝে উঠতে পারছিল না। পুরো হাসপাতালের ডাক্তাররা তখন সেদিন হয়তো কাজ করছিল ফিরোজ সাহেবের স্ত্রীর জন্য। ভোর 4টায় তার স্ত্রী মারা যায়। তার কন্যা সন্তানটিও মারা যায় ঠিক পরের দিনই। কন্যা সন্তানের শ্বাসকষ্ট হচ্ছিল এবং পরে নিউমোনিয়া ধরা পড়ে। বাচ্চারা সম্ভবত 20 ঘন্টা না 22 ঘন্টার মতো বেঁচে ছিল। লাশগুলো ইতালিতে দাফন করা হয়। বাংলাদেশ থেকে আসার পর কেন এরকম হলো, কি কারণে এরকম হলো, এসবের চিন্তা করার সময় নাই ফিরোজ সাহেবের। তিনি নিজেই চুপচাপ হয়ে যান, একদম কোমা পেশেন্টের মতো। কিন্তু তিনি নড়ছেন, হাঁটছেন, কিন্তু চুপচাপ, কথা বলতেন না, চুপচাপ থাকতেন। নর্মাল হবার পর প্রায় 1 বছর পরে তিনি কাজে ফেরেন। ইটালিতে প্রায় 1 বছর তার এই ভাইকে দেখভাল করেন, তার এই ছোট ভাই আর কি। 1 বছর পর তিনি যেহেতু কাজে ফেরেন, তো এই বাসাতেই থাকা হতো, পরে তিনি বাসাটা বদলে ফেলেন। তো বাংলাদেশ থেকে আসার পর থেকে তার এই সময়টা বিভীষিকাময় ছিল, এবং তার কথা ছিল মানে প্রশ্ন জিজ্ঞেস করলে তিনি অথবা আচ্ছা পরবর্তী সময় দেওয়া শুরু করেন। আর প্রায় প্রতিদিনই কাঁদতেন। প্রশ্ন জিজ্ঞেস করা হলে ফিরোজ সাহেব বলতেন, ফিরোজ সাহেবের ভাই বলতেন যে উনি খুব ধার্মিক হয়ে যান তা না, তার মধ্যে একটা মানসিক পরিবর্তন লক্ষ্য করা যায়। আগের স্বপ্নগুলো তাকে তেমন পীড়া দিত না, সেটা বুঝা মানে যায়নি, দিত না, তিনি বলতেন না। তিনি প্রায় সময় রাত 12টা অথবা 1টা হলেই বারের নিচে যে দাঁড়িয়ে থাকতেন। কার জন্য দাঁড়িয়ে থাকতেন এই কথা জিজ্ঞেস করে তিনি চুপ করে দিতেন, কখনো কথা বলেন না, কথা বলতেন মানে ওই পরে তিনি আর বলতেন না কেন তিনি বাড়ির নিচে গেছেন বা কিছু, চুপ করে দাঁড়িয়ে থাকতেন। উপর থেকে দেখা যেত। 1998 সালে রিভিল করেন তিনি কেন দাঁড়িয়ে থাকতেন। তিনি বলেছেন যে তার জীবনটা তো ধ্বংস হয়ে গেছে, কিন্তু রাস্তার কাছে গেলে তিনি প্রায় সময় তার স্ত্রীকে দেখতে পেতেন। তার স্ত্রী নাকি বলেছে তার সাথে দেখা করতে আসবে প্রায় সময়। সেই স্ত্রীকে নাকি তিনি দেখতে পেতেন একটা কোলে শিশু সহ জড়িয়ে আছে তার বাসার নিচে, তিনি দেখা করতে যেতেন। এবং 98-99 পর থেকে এই সমস্যা থাকে না, অনেকটা নর্মাল হয়ে যান।
2000 পর থেকে একদম নর্মাল। তখন তার বয়স 44 বছর। আর বিয়ে করেন নাই তিনি। এখনো তিনি ইতালিতে থাকেন, বেঁচে আছেন এবং সেই পুরনো স্মৃতি নিয়ে কোনো কথা, কোনো স্মৃতি, মানে কোনো ধরনের স্মৃতি স্মরণ করতে চান না। আমি জানি না তিনি এই ঘটনা শুনছেন কিনা, কিন্তু যিনি শেয়ার করেছেন তিনি অবশ্যই শুনছেন। আমি জানি এই ঘটনা সম্পূর্ণভাবে শেয়ার করেছেন তারই উপস্থিত সেই ভাই, যাকে তিনি ইতালি নিয়ে গেছিলেন।